এটা শুনতে খুব খারাপ, কিন্তু এটাও অনেক সত্যি যে হয় মেয়ের বাবা মার ইনফ্লুয়েন্স, নয়তো ছেলের বাবা মার ইনফ্লুয়েন্স, এরা ছেলে মেয়েদেরকে এত বেশি করে সংসার শেখাতে যায়, সেখানেই বাধে গন্ডগোল। হয় মেয়ের মা খুব বেশি মতামত দিয়ে ফেলছেন, বা ছেলের মা খুব বেশি মতামত দিয়ে ফেলছেন। এই বিবাহিত ব্যাপারটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে যতখানি আঁটোসাঁটো, পুরুষের ক্ষেত্রে কিন্তু তা না। মানে পুরুষ বিয়ে করে পরের দিনই আড্ডা দিতে পারে, কিন্তু মহিলা বিয়ে করেই পরের দিন আবার তার নিজের জায়গায় ফিরে গিয়ে আড্ডা দিতে পারে না। তখন তার কাছে একটা সংসার, তো সংসারটা তো শুধুমাত্র পুরুষের হয়, মানে নারীর নয়, সংসারটা তো দুজনের। দেবে একটি নারী তার বিয়ের পূর্ববর্তী জীবনের জীবনধারার অনেকটা বজায় রাখতে গেলে আমরা তাকে বলে ফেলি যে পরকীয়াতে লিপ্ত। তা সবসময় নাও হতে পারে। মেয়েটি তো তার বাবা মাকে ছেড়ে এসেছে। আমি দুটো বাড়ি আলাদা থাকলেই যদি আমার বাবা মা ডিপ্রাইভড হয়ে যায়, তাহলে মেয়েটির বাবা মা যাবে কোথায়? এখন তো মেয়েরাও সিঙ্গেল চাইল্ড হয়, সে তো কই নিজের মেয়েকে আটকে রাখতে চাইছে না। ঘড়ির কাঁটা বলছে 9:31 তার মানে আজ বুধবার, আর বুধবার মানেই সময়টা সঙ্গে স্পেশালিস্টের। আপনারা যারা আমাদের ফেসবুক পেজ নিয়মিত ফলো করেন তারা জেনেই গিয়েছেন আজ আমাদের অতিথিকে, বিষয় কি সবই। কিন্তু যিনি এইমাত্র রেডিও সেক্টর টিউন করলেন তার জন্য বলি 100.1 FM কলকাতায় এখন সঙ্গে স্পেশালিস্টে আজ আমরা কথা বলবো সম্পর্কের জটিলতা ও তার আইন কানুন নিয়ে। আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট আইনজীবী অয়না বন্দ্যোপাধ্যায়। অয়না, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। অয়না রয়েছে এবং আপনারাও আছেন আমাদের সঙ্গে। কিভাবে প্রশ্ন পাঠাবেন সেটা আগে বলে দিই। SMS করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992 এই নম্বরে, অথবা 100.1 FM গোল্ড কলকাতার যে ফেসবুক পেজ, সেখানে আজকের অনুষ্ঠানের যে পোস্টার তার নিচে কমেন্ট সেকশনে পাঠাতে পারেন আপনার প্রশ্ন। অথবা আপনি আমাদের যে লাইভ অনুষ্ঠান চলছে 100.1 FM গোল্ড কলকাতায় সরাসরি লাইভে, ফেসবুক লাইভে এসে আপনি প্রশ্ন পাঠাতে পারেন। বিভিন্নভাবেই আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা চাই আপনি যোগাযোগ করুন। আপনারও এই আইনজীবীকে কোনো প্রশ্ন থাকলে আপনার নিজের কোনো প্রয়োজনে তাকে করতেই পারেন, তিনি উত্তর দেবেন, আপনার সঙ্গে কথা হবে। এবং অবশ্যই আমাদের ফোন লাইন খোলা তো থাকছেই, ফোনও করতে পারেন। আমাদের ফোন করবেন 22488085 এই নম্বরে। অয়না, আমি প্রথমেই যে প্রশ্নটা দিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করব। আমরা জানি যে দুটো মানুষ যখন সম্পর্কে জড়িয়ে পড়ে তাতে আবেগ এবং ভালোবাসা এই দুটো হাত ধরাধরি করে প্রথম দিকে চলে, কিন্তু কিছুদিন যাওয়ার পর বা কিছু বছর যাওয়ার পর অনেকের ক্ষেত্রেই এই আবেগ ও ভালোবাসার জায়গাটায় কিছুটা খামতি শুরু হয় এবং বিরোধ শুরু হয়। সম্পর্কের জটিলতা তখনই আসে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, সম্পর্কে জটিলতা আসতে পারে বা এই সম্পর্কটা জটিল হয়ে যাচ্ছে, এটা বোঝার কোনো নিয়ম বা রুল আছে যেটা আপনি গোয়েন্দার মতন চোখ দিয়ে বলে দিতে পারবেন যে এবার আপনার কিন্তু সাবধান হওয়ার সময় হয়েছে, আপনি পার্টনারের সঙ্গে কথা বলুন কারণ অসুবিধে হচ্ছে? মানে আপনি জানতে চাইছেন যে কখন আমি বলবো যে এই সম্পর্কটা রেড ফ্ল্যাগ দেখাচ্ছে? বেশ, এটার আমার প্রথম পার্ট যেটা মনে হয় যে রেড ফ্ল্যাগ প্রথমেই বোঝা যায় যখন মিউচুয়াল রেসপেক্টটা হারাতে শুরু করে। এটা হচ্ছে প্রথম সিগন্যাল যে আমি কি ভাববো বা আমি কোনো কথা কিভাবে নিচ্ছি বা আমার কেমন লাগতে পারে সেটা জানা সত্ত্বেও ইচ্ছে করে আমাকে অসম্মানজনকভাবে কোনো কথা বলা হচ্ছে বা এরকম উপায় অবলম্বন করা হচ্ছে। তো এটা বোথ স্বামী স্ত্রী দুজনের ক্ষেত্রেই যদি হয় তাহলে ধরে নেওয়া যায় যে সম্পর্কটা ভাঙনের পথ শুরু হয়েছে। এই যে অসম্মান এক একজনের কাছে এক এক রকম হয়। আরবান মানুষের কাছে অসম্মান একরকমভাবে পৌঁছয়, রুরাল মানুষের কাছে অসম্মান আর এক রকমভাবে পৌঁছয়। যিনি রুরাল অথচ মানসিকভাবে অনেক বেশি পড়াশুনো করেছেন তার কাছে অন্যরকমভাবে পৌঁছয়, যিনি আরবান কিন্তু তেমন পড়াশুনো করেননি তার কাছে আরেকভাবে পৌঁছয়। অসম্মানের ডেফিনেশন আইনের ভাষায় কি? অসম্মানের ডেফিনেশন আইনের ভাষায় বলতে গেলে আমরা ক্রুয়েলটিটাই বুঝি। আমাকে আলাদা করে অপমান করা হয়েছে, আমাকে জোরে কথা বলেছে বা তার চোখ মুখের আচরণ ভালো ছিল না, সেটা তো আলাদা করে অসম্মান বোঝায় না বা আইনিভাবে বোঝায় না। অসম্মান বলতে গেলে ক্রুয়েলটি, সেটা মেন্টাল ক্রুয়েলটি
বা ফিজিক্যাল ক্রুয়েলটি। বেশ, অয়ন, আমরা সম্পর্কের জটিলতার কথা বলছি, আগে সম্পর্ক শুরুর কথা বলি বরং প্রথমেই। রেজিস্ট্রি করার নিয়ম কি এখন? রেজিস্ট্রেশন করার নিয়ম হচ্ছে, যদি হিন্দু ম্যারেজ হয়, মুসলিম ম্যারেজ তো একেবারেই রেজিস্টার ডেকে একদিনেই রেজিস্ট্রেশন ম্যারেজ, আর হিন্দু ম্যারেজ হলে আমরা দুটো উপায়তে রেজিস্ট্রি করতে পারি। এছাড়াও স্পেশাল ম্যারেজ অ্যাক্ট তো আমাদের দেশে রয়েইছে। মানে আমার যে সামাজিক বিবাহর রীতিরটা হওয়ার আগে যদি আমি বিবাহ করতে চাই আইনি মতে, তাহলে সেটা আমাকে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে করতে হবে। আর যদি আমি বিয়ের দিনই রেজিস্ট্রেশনটা করি তাহলে সেটা হিন্দু ম্যারেজ অ্যাক্টে হবে। তো এই দুটো মতে আমরা মোটামুটি বিয়ে করতে পারি। রেজিস্ট্রি করতে গেলে কি কি ডকুমেন্ট লাগে? কতদিন আগে নোটিস পিরিয়ড সার্ভ করতে হয়? রেজিস্ট্রি করতে গেলে ছেলেদের 21 বছর বয়স ম্যান্ডেটরি, মেয়েদের 18 বছর বয়স ম্যান্ডেটরি, আর দুজনের আধার কার্ড, দুজনের ভোটার কার্ড, এগুলো জমা করতে হয়। একটা ফর্ম ফিল আপ করতে হয়, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, মুখটা বেশি দেখা যাচ্ছে এরকম দুজনের দুটো ফটো জমা করতে হয়। আর রেজিস্ট্রেশন অফিসে গিয়ে যেদিন 1 মাস আগে নোটিশ দিতে হয়, আর যেদিন রেজিস্ট্রেশন সেদিন বায়োমেট্রিক হয়। বায়োমেট্রিক হয়ে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে গেলে 7 দিনের মধ্যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আসে। বেশ, সম্পর্ক শুরু হলো, আইনতভাবে রেজিস্ট্রি হলো, সম্পর্ক এগোতে এগোতে তিক্ততা এলো, মানুষ ডিভোর্স করতে চায়। এই যে ডিভোর্স করতে চাওয়া, এই ডিভোর্স করতে চাইলেই কি ডিভোর্স পাওয়া যায়? আমাদের দেশে ডিভোর্স করার প্রাথমিক স্টেপ কি? কেউ যদি সঙ্গীর সঙ্গে থাকতে না চান, ডিভোর্স করতে চান, তিনি প্রথম কি করবেন? প্রথম তিনি আলাদা থাকবেন মিনিমাম 3 মান্থস। এটা কি কোনো আইনের নির্দেশে, নাকি তিনি নিজেই সেই সিদ্ধান্ত নিতে পারেন? নিজেই সেই সিদ্ধান্ত নিতে পারেন। কেননা ডিভোর্স করার প্রথম শর্ত সেটা হচ্ছে এক বাড়িতে থেকে ডিভোর্স করা যায় না। আমি একসাথে আছি অথচ আমি কাল থেকে ডিভোর্স ফাইল করলাম, সেটা হয় না। আমার প্রথম শর্ত হচ্ছে যে আমাদেরকে আলাদা হয়ে যেতে হবে। আলাদা হয়ে সেই পিরিয়ডটা আমাকে মেনশন করতে হবে ডিভোর্স পিটিশনে, যে আমরা কতদিন আলাদা আছি এবং তার মধ্যেও আমরা চেষ্টা করেছি কিনা, বা তার মধ্যেও কোনো ক্রুয়েলটি হয়েছে কিনা, তার মধ্যেও কি কি স্টেপস আমরা নিয়েছিলাম এটা বাঁচানোর জন্য, সেগুলো আমাকে জানাতে হয় কোর্টকে। তো প্রথম শর্ত হচ্ছে যে আমাদেরকে আলাদা থাকতে হবে। তারপরে আমরা নোটিশ সার্ভ করব। তারপরে আমি আমার হাজব্যান্ডকে জানাতে পারি যে আমি আর থাকতে চাইছি না, আমি তোমাকে ডিভোর্স দিতে চাইছি। সেটা আমি লিগ্যাল নোটিশ দিয়ে জানাতেও পারি, আবার আমি ডিরেক্টলি পিটিশন ফাইল করতেও পারি, তখন কোর্টের সামন যাবে। বেশ, ডিভোর্স নিয়ে আমাদের প্রচুর দ্বন্দ্ব আছে মনের মধ্যে। অনেকেই জানেন, ভয় পান ডিভোর্সকে, ভাবেন যে খোরপোশ চাইবে। এইসব প্রশ্নে আমরা আসবো, তবে তার আগে আমাদের ফোনে লিসনার আছেন, শুনে নেব ফোনে কে আছেন। হ্যালো, নমস্কার। নমস্কার। বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। ক্রমবর্ধমান পরকীয়া একটি দুরারোগ্য সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এই ব্যাধি উপশমে আইনগত কি কি ব্যবস্থা নিয়ে যেতে পারে যদি একটু বলেন। বেশ, শুনতে থাকুন অনিমেষ বাবু। একটি প্রশ্ন আমরা পেয়েছি, প্রশ্নটি আপাতত সরিয়ে রাখছি কারণ এই পর্যায়ে আমরা আসবো এবং অনিমেষ বাবুর প্রশ্নটি নিয়ে অবশ্যই আলোচনা হবে। হ্যাঁ, আমরা ডিভোর্সে ছিলাম। ডিভোর্স নিতে গেলে বা ডিভোর্স পেতে গেলে আমাদের মধ্যে অনেক রকম ট্যাবু তো কাজ করে, সোশ্যাল ট্যাবিউজ আছে। এখন যদিও সেসব আস্তে আস্তে কাটছে, মানুষ অনেক বেশি ভোকাল। কিন্তু এই যে কেউ একজন ডিভোর্স চাইছেন, ডিভোর্স পাওয়া মানে কি খোরপোশ পাওয়া? না, খোরপোশ ব্যাপারটা খুব জটিল। এই কখন খোরপোশ পাওয়া যায়, কখন নয়? কখন খোরপোশ পাওয়া যায়? আচ্ছা, এই আমি ডিভোর্স ফাইল করছি মানেই কিন্তু যে আমি মেনটেনেন্স ফাইল করেছি তা কিন্তু নয়। ডিভোর্স একটা আলাদা আইনে ফাইল হবে, মেনটেনেন্স সেটার জন্য আলাদা ফাইলিং লাগে। মানে আমি মেনটেনেন্স চাইছি কিনা সেটা আমাকে কোর্টকে আলাদা করে জানাতে হয়। তো আমি যদি 125 সিআরপিসির ক্লজে গিয়ে মেনটেনেন্সটা দাবি করি এবং কত টাকা দাবি করছি, আমার হাজব্যান্ডের কত রোজগার, সেসব নানান ফ্যাক্টর বিচার বিবেচনা করে জজ সাহেব একটি অর্ডার দেন।
তো সেই খোরপোশের অর্ডার পাওয়ার পর থেকে খোরপোশটা শুরু হয়। তার সাথে ডিভোর্স চাইলেই যে আমি খোরপোশ চাইবো বা আমার ওয়াইফ ডিভোর্স চেয়েছেন মানেই আমাকে কাল থেকে খোরপোশ দিতে হচ্ছে, এরম ব্যাপারটা না। উনি যদি সেটা চান, জজ সাহেব অর্ডার দেন, তারপরে সেটা এক্সিকিউটেড হবে। মেয়েটি চাকরি করে, ভালো চাকরি, হুম। খোরপোশ মেনটেনেন্স দাবি করলো, খোরপোশ দাবি করলো, আইনে কি কোনো পথ আছে হাজবেন্ডের কাছে খোলা যে তিনি খোরপোশ নাও দিতে পারেন? হ্যাঁ, এখানে আবার একটা ব্যাপার আছে যে যদি বাচ্চা থাকে, বাচ্চার মেনটেনেন্স কিন্তু আমি চাকরি করি বলে যে আমি আমার হাজবেন্ডের থেকে চাইতে পারি না তা না। এবার মেনটেনেন্সটা কার জন্য চাইছে, প্রথম বিবেচ্য এটা। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি চাকরি করি, শুধু চাকরি করলেই হবে না। আমি চাকরি করি, কি রকম চাকরি করি, কত টাকা স্যালারি পাই, সেটা দিয়ে আদপে আমি আমার নিজের জীবন চালাতে পারছি কি না। মানে যেমন ধরুন আমি 10,000 টাকা স্যালারি পাই, এবার আমি বাড়ির থেকে বেরিয়ে গিয়ে একটা ভাড়া বাড়িতে থাকি, সেখানে আমি ওই টাকাতে আমি মেনটেন করতে পারছি না নিজেকে, তখন আমি চাকরি করা সত্ত্বেও কিন্তু আমি এই মেনটেনেন্সটা চাইতে পারি। আচ্ছা, এবার আসি একটি খুব মানে আগ্রহের জায়গা রয়েছে অনেকের এটা, এবং এটা জানারও বিষয়। ভারতীয় আইন পুরুষকে খোরপোশ দিতে বৈধতা দেয়? দেয়। মানে ছেলেরা খোরপোশ চাইতে পারে? হ্যাঁ, কখন চাইতে পারে? এটা শুধুমাত্র আমাদের দেশে তো ইউনিফর্ম সিভিল কোড তো নয়, আমাদের দেশে নানা ধর্ম, নানা জাতির নানান রকম কোড আছে আর কি। তো হিন্দু ম্যারেজ অ্যাক্টেই একমাত্র পুরুষরা খোরপোশ চাইতে পারে। সেটারও নানান ধরনের ক্লজ আছে আর কি। যদি সেই মানুষটি একেবারেই ইনকামলেস হয় বা তার সেই জায়গাটা মেনটেনেবল নয়, তিনি নিজেকে মেনটেন করতে পারছেন না, এবং তার ওয়াইফ একটা ভালো টাকা ইনকাম করেন এবং তিনি তার হাজব্যান্ডকে মেনটেনেন্স দিতে পারবেন, সেই নানান জায়গাগুলো বিচার করে কিন্তু মেনটেনেন্স তিনি চাইতে পারেন। আচ্ছা, কি কি শর্তে ছেলেরা মেনটেনেন্স চাইতে পারে? মানে আমি এই প্রশ্নটা আরেকটু সরল করে করতে চাইছি যে মেয়েটির রোজগার বেশি হতে হবে আপনি বলছিলেন ছেলেটির তুলনায়, এরকম কোনো শর্ত আছে কি? তুলনায় নয়, ছেলেটির রোজগার নেই বা ছেলেটি হয়তো কোনো দুরারোগ্য ব্যাধিতে আছে বা তিনি রোজগার করতে পারছেন না, সেই অবস্থায়। মানে রোজগার কম হলেই যে চাইতে পারে না এমন না না নয়। না। আর মেয়েদের ক্ষেত্রে খোরপোশের যে অংশটা বারবার উঠে আসে যে অনেকেই ভালো চাকরি করেন কিন্তু তবুও হুম। খোরপোশ চান, এবং আমরা অভিযোগ শুনি যে এই মেনটেনেন্স নেওয়ার জন্যই এক শ্রেণীর মহিলা বারবার বিয়ে করেন। ভারতীয় আইনে এদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়ার জায়গা আছে? এইটা না প্রমাণ করা খুব জটিল যে আমি মেনটেনেন্সের জন্যই বিয়েটা করেছিলাম বা আমি পার্মানেন্ট অ্যালুমিনি এই টাকাটা পাওয়ার জন্যই বিয়েটা করেছিলাম। কারণ আমাদের দেশ বা আমাদের সংস্কৃতি এটা মেনে নেয় না যে একটি মেয়ে শুধুমাত্র অন্য মানুষকে একটা টাকার ব্যাংক হিসেবে ব্যবহার করছে। ম্যারেজ ইজ অ্যান ইনস্টিটিউশন। তো সেটাকে আমি এইভাবে এটিএম কার্ডের মতো ইউজ করতে চাইছি বা পেরেছি, এটা আইন এইভাবে গ্রান্ট করে না। সেক্ষেত্রে আপনার পরামর্শ কি যারা এই ধরনের খোরপোশের আইনের জটিলতায় রয়েছেন, কিভাবে জিনিসটা অনেক সহজ হতে পারে এবং আইনিভাবে আরো জটিলতায় তারা জড়াতে চাইছেন না, তাদের ক্ষেত্রে আপনার টিপস কি? আমার মনে হয় যে মানে আমার খুব ব্যক্তিগতভাবে মনে হয় আইনি ছাড়াও যে যখন দুটো মানুষের বিরোধ অত্যন্ত চরমে ওঠে তখনই তো এটা এই কোর্টের মতো একটা জায়গায় গিয়ে এরম বিচ্ছেদ মামলা শুরু হয়। তো এই আমি ডিভোর্স দেব না, আরেকজন বলছে ডিভোর্স নেব, আর এই প্রসিডিংটার মধ্যেই মেনটেনেন্সের মামলাটা চলে। তো এটার থেকে বেরোনোর একটা উপায় আছে, যদি আইনজীবীদের সহায়তায় হোক বা পারিবারিক সহায়তায় হোক, তারা নিজেদের মধ্যে এটা মিউচুয়ালি করে এই ডিভোর্সটাকেও কমপ্লিট করে এবং বাকি প্রসিডিংটাকেও কমপ্লিট করে, বেশ, তাহলে এটা থেকে বেরোনো যায়। যেটা জানতে চাইবো সেটা হলো যে সন্তান থাকলে আপনি বললেন মেনটেনেন্সটা শিশুকে মানে বাবাকে দিতেই হয়, এটা কি একা বাবার দায় নাকি মায়ের কাছ থেকেও মেনটেনেন্স চাওয়া যেতে পারে? সাধারণত বাচ্চার কাস্টাডি তো ওই মাই পায়। তো যেহেতু মা বাচ্চার কাস্টাডি পেয়েই থাকে, তো মানে খুব আলাদা কোনো
ধরনের মানে খুব বিশিষ্ট কোনো ঘটনা না ঘটলে মাই পায় কাস্টাডি। তো ধরে নেওয়া হয় মা তো তাকে সম্পূর্ণভাবে মেনটেন করছেই, মা আর আলাদা করে মেনটেনেন্সটা কাকে দেবে, কোথায় জমা করবে, মা তো তাকে মেনটেন করছি বাচ্চাটিকে। ফলে মেনটেনেন্সের যে টাকাটা মানে মানিটারি ট্রানজ্যাকশনটা তখন বাবার কাছ থেকে নেওয়া হয়। আচ্ছা আচ্ছা, আপনি একটা কথায় কথায় বললেন যে মানিটারি ট্রানজাকশনটা বাবার কাছ থেকে নেওয়া হয় বাচ্চার খরপোশের জন্য। এবার একটা প্রশ্নে আসি, ধরুন একটি শিশু, তার বাবা মায়ের ডিভোর্স হচ্ছে, হুম শিশুটির কাস্টাডি হুম কে পাবে? হুম। আইন কি বলছে? মা। একটু যদি বুঝিয়ে বলেন, একটু বিস্তারিত যদি বলেন, কত বছর থেকে কত বছর অবধি হলে মা? তারপর প্রথমত বাচ্চাটি অ্যাডাল্ট না হওয়া পর্যন্ত তার কাস্টাডি সম্পূর্ণ মায়ের অগ্রাধিকার। এর বাইরে যদি আপনি জানতে চান যে কখন মা পাবে না, হুম, মার যদি চারিত্রিক সেই ধরনের কোনো বৈশিষ্ট্য যে সে কোনো অ্যান্টি সোশ্যাল কাজে লিপ্ত বা আমাদের সোসাইটি বৈধতা দেয় না এরকম কোনো প্রফেশনে সে লিপ্ত, বা মায়ের জীবনযাত্রা ভালো না, মায়ের মেন্টালি কোনো অসুখ আছে, তিনি ইনসেন বলবো না, কিন্তু ওনার খুব মানসিক সমস্যা আছে, মা খুব ভায়োলেন্ট হয়ে যায় কখনো কখনো, তার প্যানিক অ্যাটাকে, সেইগুলো যদি সেগুলো প্রমাণ সাপেক্ষ, সেইগুলি যদি কোর্টে প্রমাণ করা যায় তবে গিয়ে বাবা একমাত্র কাস্টাডি পেতে পারেন। প্রথম 13 বছর পর্যন্ত তো মানে ব্লাইন্ডলি মা, হুম, হুম। এবং অ্যাডাল্ট হওয়া পর্যন্তও মা। বেশ, আমরা আবারও একটু বিয়ের প্রশ্নে ফিরবো বিবাহ বিচ্ছেদ থেকে। যে এই যে আমাদের বিভিন্ন ধর্মের বিয়ে, খ্রিস্টান ধর্মের সঙ্গে হিন্দু ধর্মের বিয়ে হচ্ছে, অনেক সময় শিখ ধর্মের সাথে খ্রিস্টান ধর্মের বিয়ে হচ্ছে, আন্তর্ধর্মীয় যে বিয়ে তার কোনো নিজস্ব আইন আছে? সেই আইন যদি একটু বলেন। ইন্ডিয়ান ডিভোর্স অ্যাক্ট। আচ্ছা, মানে বিয়ে হচ্ছে ডিভোর্স অ্যাক্টে? না, বিয়েটা তো স্পেশাল ম্যারেজ অ্যাক্টে হবে। বিয়ের কথাই বলছি। হ্যাঁ, বিয়েটা বিয়ের কোনো আইন আছে? হ্যাঁ, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট আচ্ছা, একমাত্র আইন। সেই আইনেই তারা হ্যাঁ, বিয়ে করতে তাতে আমি হিন্দু হয়ে মুসলিমকে বিয়ে করি বা খ্রিশ্চানকে বিয়ে করি, আর শিখ বৌদ্ধতা তো হিন্দুর মধ্যেই পড়ছে। এই যে অনার কিলিং আমরা দেখি, বিভিন্ন ধর্মের বা জাতিকে বিয়ে করার অপরাধে অনার কিলিং করা হয়। অনার কিলিং বা সম্পর্কের কারণে যে পারিবারিক জটিলতা, এইগুলো রোধ করার জন্য ভারতীয় আইন কি রক্ষা কবচ দিয়েছে? হঠাৎ করে যদি আমাকে কেউ মেরে ফেলে সেটা তো, আর প্রথম কথা হচ্ছে এই যে অনার কিলিং এর শাস্তি কি অন্যান্য খুনের তুলনায় আলাদা? না, একই রকম, তাকে খুনি হিসেবেই দেখা হয়। এবং সব থেকে আশ্চর্য এটাই যে এই যে বিবাহর কারণে যে খুনটা হচ্ছে তাতে হয় আমার পরিবারের আপনজন, নয়তো আমার উল্টো দিকটার পরিবারের আপনজন। এতে করে সাসপেক্ট করা তো খুব মুশকিল। আমি তো কখনোই এটা ধরে নিতে পারবো না যে আমি একটি ছেলেকে বিয়ে করেছি বলে আমার বাবা তাকে মেরে ফেলতে পারে। এটা ধরে নেওয়াও তো খুব জটিল, কষ্টকর। আচ্ছা, ধরুন পরিবারের আপত্তি, কিন্তু দুজনেই প্রাপ্তবয়স্ক, তারা বিয়ে করতে চায়, ভারতীয় আইনের নিয়ম কি? হিন্দু হলে তারা মন্দিরে গিয়ে বিয়ে করতে পারে। তাতে এখন তো হিন্দু মন্দিরগুলোতে রেজিস্টার, সাক্ষী, এছাড়াও হিন্দু ম্যারেজ অ্যাক্ট বলছে ম্যারেজ ইজ আ স্যাক্রামেন্ট। মানে আমরা যদি আমাদের ধর্মীয় মতে বিবাহ করে থাকি, সেই বিবাহের যদি সাক্ষী থাকে, ফটো থাকে, বিয়ের কার্ড থাকে, আরও নানান জিনিস প্রযোজ্য, তাহলে সেই আইনে কিন্তু হিন্দু ম্যারেজ হিসেবে কিন্তু সেই বিবাহ বৈধ ধরা হয়। আর এখন তো সবাই রেজিস্ট্রি অ্যাপ্লিকেশন করে রেজিস্ট্রি ম্যারেজই করে নিচ্ছে। পরিবারের কি এখানে কোনো ভূমিকা থাকে? তারা কি আইন আদালত করতে পারে দুজন প্রাপ্তবয়স্ক মানুষ একসঙ্গে থাকতে চাইলে? না, পারে না। কিন্তু সাধারণত পরিবাররা যেটা করে সেটা হচ্ছে যে একটি মেয়ে যখন বাড়ির থেকে বেরিয়ে যায় তখন পরিবার নানান রকম অভিযোগ দেয় যে হয় আমার মেয়েকে অ্যাবডাকশন করেছে, আমরা তো কিডন্যাপ বলতে পারি না, ছোট না, অ্যাবডাকশন, বা ওকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছে, প্ররোচনা দেওয়া হয়েছে, হ্যাঁ, ক্রিমিনাল কনস্পিরেসি, এই সব বলে বাড়ির লোকেরা একটা কমপ্লেন দেয়। আচ্ছা, তারপর সেখান থেকে বেরোনোর জন্য ছেলেটি কি করতে পারে?
যদি তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে তাহলে তো সবই মিটে গেল। আর ধরুন রেজিস্ট্রেশন সার্টিফিকেট তখনও পায়নি, তাহলে সেই সময় ছেলেটির কি, সে কি পালিয়ে পালিয়ে বেড়াবে নাকি? না, সেই ক্ষেত্রে মেয়েটির যে স্টেটমেন্ট সেটা খুবই ভাইটাল, কিন্তু মেয়েটি যদি কখনো রং স্টেটমেন্ট দেয় তাহলে কিন্তু ছেলেটির জন্য এটা একটা ভয়ের বিষয়। আচ্ছা আচ্ছা, মানে পালিয়ে যাওয়ার আগে মানে এই স্টেটমেন্টের বিষয়টা বুঝিয়ে নিতে হবে। তুমি হ্যাঁ হ্যাঁ, যে যদি এরম একটা সিচুয়েশন এসে দাঁড়ায় যে মেয়েটির বাড়ির লোক পুলিশ নিয়ে এসে উপস্থিত হলো এবং মেয়েটি তার বাড়ির লোককে দেখে হঠাৎ করে পাজল হয়ে গিয়ে বলতে শুরু করলো যে না, ও আমাকে ভুল বুঝিয়ে নিয়ে এসে এখানে আটকে রেখেছে, তাহলে কিন্তু বিষয়টা জটিল হয়ে যাবে। আচ্ছা বেশ, এই যে স্বামী স্ত্রী তারা যে মানসিক নির্যাতন একে অন্যের উপর করতে পারেন, এই মানসিক নির্যাতনের গ্রাউন্ডে কোনো আইন আছে? হুম মানে যেখানে আমার দেহে ক্ষত নেই কিন্তু আমি মেন্টালি টর্চার্ড, এইটা বিরুদ্ধে কি কি আইন আছে? কিরম শাস্তি হতে পারে প্রমাণ হলে? মেন্টালি টর্চার্ড বলে আলাদা করে কিছু এস্টাবলিশড করা যায় না। কারণ আমি 498 করতে পারি, আমি বধূ নির্যাতন ডোমেস্টিক ভায়োলেন্সে যেতে পারি, কিন্তু শুধুমাত্র আমাকে এই কথাটা বলেছিল তার জন্যই আমি খুব নির্যাতন হয়েছি এটা নয়। একটা আমার বেশ অনেকগুলো ঘটনা প্রবাহ অনেকটা লম্বা সময় ধরে কিন্তু আমি ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা করতে পারি, যে আমাকে শুধু তো আমার স্বামী নয় বা আমার শ্বশুরবাড়ির লোকজন, যে কেউ, আমি যে কারোর এগেনস্টে এই ডোমেস্টিক ভায়োলেশনের মামলাটা আনতে পারি। বেশ, এই যে আমরা কথায় কথায় বলি যে 498, আপনি এক্ষুনি বললেন এই এটা নিয়ে তো প্রবল অভিযোগ, প্রবল আমাদের জানারও আগ্রহ। 498-এ কি কি বদল এসেছে? বদল এসেছে বলতে, যেটা শুরুতে এই আইনের কড়াকড়ি যেটা ছিল সেটা হচ্ছে প্রথমতই যে অ্যারেস্ট করার ব্যাপারটা। মানে আমরা তো একটা সোসাইটিতে থাকি, এখনো আমরা লোকে কি বললো, লোকে কি ভাবলো, হঠাৎ করে পুলিশ এসে গাড়িতে উঠিয়ে চলুন বলে নিয়ে চলে যাওয়া, এই যে একটা ভয়ানক ব্যাপার ছিল, এখন সেটা অনেকটা প্রশমিত বলতে গেলে। হ্যাঁ, এখনো অভিযোগ হচ্ছে, বিচার ব্যবস্থার মতোই আছে, মানুষ বিচার পাচ্ছেন, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু ওই হঠাৎ যে ধরপাকড় ব্যাপারটা ছিল, ভীষণ কড়াকড়ি ছিল, সেটা এখন অনেকটা প্রশমিত। এখন সবাইকে বলতে দেওয়ার সুযোগ আছে, মানুষ বেলও পাচ্ছেন, মেডিকেল টেস্টের রিপোর্ট হিসেবেই পুলিশ স্টেপ নিচ্ছে, এইভাবে বিষয়টাকে দেখা হচ্ছে। বেশ, 498 হলে এখন পুলিশের কাজ কি? পুলিশ কি করবে 498? এখন তো ডিরেক্টলি গিয়ে আপনি বলছেন তুলে নেওয়ার কোনো প্রভিশন থাকে না, যদি না সে খুব বড় সড়ো ক্ষত তার শরীরে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যদি নর্মাল কারণে 498 করা হয়, যেখানে অত বড় সড়ো ক্ষত নেই, পুলিশের ভূমিকা কি? পুলিশের ভূমিকা, পুলিশ কেসটা রেজিস্টার করবে, পুলিশ কেস রেজিস্টার করার পর পুলিশ সেটা কোর্টে পাঠাবে, যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ, এবার কোর্ট প্রসিডিং স্টার্ট হবে। পুলিশ যদি মনে করেন কাউকে কাস্টাডিতে নেওয়ার প্রয়োজন আছে, যদি ভিকটিমের স্টেটমেন্ট অনুসারে মনে হয় যে সে পুলিশ স্টেশনে গেছিল বলে তার ওপরে এই স্পেসিফিক মানুষটা আঘাত হানতে পারে, এবং পুলিশ যদি সেই কথাটা বিশ্বাস করে মনে করেন, তবেই অ্যারেস্টের ব্যাপার। তাছাড়া এই ব্যাপারটা ওনারা কেস রেজিস্টার করে পরের দিনকে কোর্টে কেস প্রডিউস করবেন, এবার কোর্ট কেস যেভাবে প্রসিডিং হয় ওইভাবেই চলবে। বেশ, এরপর আমাদের যে এই 498 থেকে যে প্রশ্নগুলো মাথায় আসছে, যে গার্হস্থ্য হিংসা, আমরা জানি যে ডোমেস্টিক ভায়োলেন্স যেটাকে আমরা বলে থাকি, এই ডোমেস্টিক ভায়োলেন্স আইনে সুরক্ষা কারা পেতে পারেন? শুধুমাত্রই বাড়ির স্ত্রীরা? না, সবাই। মানে আমি বাড়ির মেয়ে, আমি বাড়ির বউ, আমি বাড়ির ভাইপো ভাইজি, মানে পুরুষও পেতে পারে। হ্যাঁ, মানে ডোমেস্টিক ভায়োলেশন ফর এভরিওয়ান। হ্যাঁ, মানে একটি ছেলে আমার বাড়িতে আছে, তাকেও আমরা প্রচণ্ডভাবে হ্যারাস্ট করছি একটি বাচ্চা ছেলেকে পেয়ে, সেও এই আইনে অভিযোগ জানাতে পারে। আচ্ছা, বাচ্চা ছেলের ক্ষেত্রে কি এটা পক্সো আইন অনুযায়ী বিচার হবে? বাচ্চা মানে আমি জাস্ট 18 জিজ্ঞেস করছি, 18 নিচে যদি কেউ হয় তার ক্ষেত্রে কি এটা পক্সো আইন যাবে? যদি না সেটা সেক্সুয়ালি হ্যারাসমেন্ট না হলে সেটা পক্সো আইনে যাবে না। বেশ,
এরপর আমরা একটু অন্যরকম কথাবার্তায় আসি। অন্যরকম মানে আমরা একটু ডিজিটালে সরে যাই। যে আমরা জানি যে অনেকেই বিচ্ছেদের পর অনেক দম্পতি অভিযোগ জানান যে তাদের ব্যক্তিগত ছবি, চ্যাট তাদের অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেওয়া হয়েছে বা প্রকাশ করে দেওয়া হয়েছে। হয়তো তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ চলছে বা বিচ্ছেদ হয়ে গেছে। এর জন্য কি ধরনের আইন প্রযোজ্য? আইটি অ্যাক্ট। আচ্ছা, এগুলো না একবারে আপনি যেহেতু পুরোটা জানেন, আপনি এক শব্দে বলছেন, আমাদের যদি একটু বুঝিয়ে বলেন আইটি একটা কি, কিভাবে লজ করব, কোথায় যাব, বাড়ির কাছে থানায় যাব নাকি অন্য কোথাও যাব, এগুলো যদি একটু বাড়ির কাছে বিস্তারিত বলেন। থানাতেই যেতে হবে, আমাকে লিখিত অভিযোগ জানাতে হবে, এবং এই এই ব্যাপারগুলো না মানে টেক স্যাভি না হলে এগুলো তো আমরাও সবাই সবকিছু জানি না, সেগুলো কিন্তু আমাকে দেখাতে হবে যে আমার অমুক বন্ধু বলেছে বললেই কিন্তু যে আমার হাজব্যান্ড এই ছবিটা ছেড়েছে এরম বললে কিন্তু হবে না, সেটা কিন্তু দেখাতে হবে যে সে ডকুমেন্ট নিয়ে যেতে হবে। ডকুমেন্ট তো আমি, যদি আমার হাজব্যান্ড হয় হাজব্যান্ড, বয়ফ্রেন্ড হয় বয়ফ্রেন্ড, তার নাম ঠিকানা তো দিতেই হবে। প্লাস হচ্ছে যে অমুক সোশ্যাল মিডিয়ায় অমুক প্ল্যাটফর্মে যে সে এই কাজটি করেছে সেইটার প্রমাণ নিয়ে গিয়ে, বা এরকমও তো হতে পারে যে মানে সে হয়তো করেনি, অন্য কাউকে সে এটি শেয়ার করেছিল, সে করেছে, সেটা অবশ্য তদন্ত সাপেক্ষ। কিন্তু অভিযোগ জানাতে গেলে আমি জানি, আমার জানা মতে এই 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 প্রাইভেট ইনফরমেশনগুলো যার কাছে থাকার কথা তার নামেই অভিযোগ জানাতে হবে। আচ্ছা আচ্ছা, অয়না আপনি আমাকে একটু বলুন, স্টকিং কি? স্টকিং কি অপরাধ ভারতীয় আইনে? স্টকিং তো অপরাধ। স্টকিং কি যদি একটু বুঝিয়ে বলেন। স্টকিং মানে একটা মানুষকে আমি আননেসেসারি ফলো করছি, মানে রাস্তাঘাটে ফলো করছি, রাস্তাঘাটে ফলো করছি, তার কাজের জায়গায় ফলো করছি, তার ব্যক্তিগত পরিসরে সে সিনেমা দেখতে গেছে বা সে কেনাকাটি করতে গেছে সেখানেও আমি তাকে ফলো করছি। আমি একটা মানুষকে আননেসেসারিলি ফলোই বা করব কেন? সোশ্যাল মিডিয়াও কি স্টকিং অপরাধ? সোশ্যাল মিডিয়া স্টকিং, এইটা মানে স্টকিংটা ধরা মুশকিল না? আমি একটা মানুষকে সোশ্যাল মিডিয়াতে স্টক করছি, এবার আমার কাউকে ভালো লাগছে আমি তার প্রোফাইলটা রোজ খুলে দেখছি, এটাকে ঠিক স্টকিং বলে না। কিন্তু তার প্রত্যেকটা অ্যাক্টিভিটির ওপরে নজর রাখছি, সেটা নিয়ে আবার আমি কারোর সাথে কিছু শেয়ার করেছি, বা আমি যে তাকে এইভাবে স্টক করছি সেটার এটা বিচার বিবেচ্য। মানে আমার যদি এটার এগেনস্টে যদি কোনো ক্রিমিনাল ইন্টেনশন থাকে তবেই কিন্তু আমি সোশ্যাল মিডিয়া স্টকিংটাকে অপরাধ বলবো। এবার সেটা তো আগে প্রমাণ হয় না, পরে প্রমাণ হয়। আপনার কি মনে হয় না এই যে সোশ্যাল মিডিয়ার স্টকিং এ আমরা যে বুঝতে পারি না যে আমরা স্টক করছি কাউকে, এইটার একটা লেয়ার, মানে এটার একটা বর্ম চাপিয়ে সোশ্যাল মিডিয়াতে বহু লোক অপরাধী, মানে অপরাধ করব বলেই, শুধু ভালো লাগছে বলে না, ফলো করব বা অপরাধ করব, তার গতিবিধি জানবো, এই জন্য স্টক করে তো ফেসবুক থেকে আমরা খবরে দেখি না, ফেসবুক থেকে আবার আরো কি সব প্ল্যাটফর্ম আছে, ইনস্টাগ্রাম থেকে প্রেম হয়ে তারপরে কিছুদিন বাদে গিয়ে সেই মানুষটিকে মেরে ফেলছে। তো সেই স্টকিং তো প্রমাণ করার বলছেন যে জায়গা খুব কম। কেউ যদি প্রমাণ করতে পারে যে আমাকে সোশ্যালি স্টক করা হচ্ছে বা এই লোকটি করছেন, তার কি কোনো শাস্তি আছে? আমরা তো এফআইআর তো করতেই পারি, এবার সেইটা কতখানি তার অপরাধমূলক মানসিকতা আছে সেইটা বিচার বিবেচ্য। কিন্তু অপরাধ যদি প্রমাণ হয়, ধরা যায় যে তার যদি একটা ক্রিমিনাল ইন্টেনশন ছিল, তাহলে নিশ্চয়ই। এরপর যে প্রশ্নটা আমার জানতে খুব ইচ্ছে করছে, ধরুন এই যে ব্রেকআপ, ভারতীয় আইনে ব্রেকআপ থেকে তো প্রচুর, ব্রেকআপ শুনলেই কেউ হাসে, আমি আপনাকে প্রথম দেখলাম। মানে আইনজীবীরা বোধহয় এই জন্যই আইন রক্ষা করতে পারেন, কারণ তারা একটা অদ্ভুত নৈর্ব্যক্তিক দৃষ্টিভঙ্গি থেকে আমাদের দেখেন। ব্রেকআপের পর আমরা অনেকেই অনেকের ব্যক্তিগত ছবি, ব্যক্তিগত মুহূর্ত ভাইরাল করে দিই, শেয়ার করি, সেগুলোও কি ঠিক এই রকম ভাবেই আইটি অ্যাক্টের আন্ডারে পড়ে? আচ্ছা, এবং এটা ক্রিমিনাল কনস্পিরেসি। একটা মানুষকে আমি জেনে শুনে ডিফেম করছি, এটা ক্রিমিনাল কনস্পিরেসি। শাস্তি হতে পারে জেল। কত বছরের? 3 বছর থেকে 7 বছর। আচ্ছা, জরিমানা থাকে তার সঙ্গে? জরিমানা থাকে তার সাথে। বেশ ব্রেকআপের কথাই ছিলাম, যে প্রশ্নটা না করলেই নয়।
মানুষের মন ভাঙলে আইনত শাস্তি হয়? না। এটা কি আপনার মনে হয় না যে আইন এখানে কিছুটা পিছিয়ে? এবার আমার মনে হয় যে যদি আমি মন ভাঙার জন্য শাস্তি তৈরি করি, তাহলে এই কার কোন কথায় মন ভাঙবে আর কার কোন কথায় মন থাকবে সেটা ঠিক করবে কে? আচ্ছা। আমাকে কেউ দুদিন ইগনোর করলো, বা কারোর সামনে একটা বড় কোনো পরীক্ষার প্রিপারেশন, বা কারোর গানের অডিশনের প্রিপারেশন, যার স্বপ্ন যেরকম, সেই নিয়ে যদি সে 1 মাস ব্যস্ত থাকে, আমাকে সময় দিল না, তাহলে আমি বলতে পারি সে আমার মন ভেঙেছে। সেই 1 মাস আমি তাকে সেই সময়টা দিতে রাজি নই, তাহলেই সে আমার মন ভাঙলো। এবার মন ভাঙার শাস্তি, তো মন ভাঙার শাস্তি হয় না। বাহ, কি সুন্দর একটা অদ্ভুত নিয়ম যে মন ভাঙলে শাস্তি হবে না, শুধুই দুঃখ পেতে হবে, তাই তো? সোসাইটির নিয়ম ভাঙতে হবে, আইন ভাঙতে হবে, তবেই শাস্তি হবে। সম্পর্ক ভাঙতে হবে, তবেই আইন ভাঙার শাস্তি। কথা যদি বলেন, আইন ভাঙার প্রচুর কাজ আমরা দেখতে পাই। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একত্রবাস, হুম। আইনত কি কি মানে ধারায় মামলা হতে পারে এবং শাস্তি কি হতে পারে? কোথায় মানে তিনি গিয়ে অভিযোগ জানাবেন? বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, এইটা বলে যে মামলা করা, প্রথম কথা হচ্ছে যে আহ, কোথায় সহবাস, কতদিনের সহবাস, বা কিভাবে সে আমাকে ম্যানিপুলেট করেছিল, এগুলোর অনেকটা ফেজের মধ্যে দিয়ে যেতে হয়। তার কারণ আমি গিয়ে থানায় বললাম, আর যিনি ইন্সপেক্টর আছেন তিনি আমাকে বিশ্বাস করে মামলাটি নিলেন, এবং শেষে দেখলেন যে না, ইনভেস্টিগেশন পর্বে গিয়ে দেখলেন যে না, এরম এরম ব্যাপারটা কিছুই না, একটা ছোট মনোমালিন্য থেকে এই জিনিসটাকে আমি এইভাবে এক্সাজারেট করে বলেছিলাম। তো এটা একটা পার্ট। আর তারপরে যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে, তাহলে কিন্তু শাস্তি আছে। কিরকম শাস্তি হয়? কারণ বিবাহের প্রতিশ্রুতি, তো ফলত প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে সে অ্যারেস্টেড হবে। অ্যারেস্টেড হয়ে সে জেলের মধ্যে থাকবে। এবার সে বেল পাবে কি পাবে না সেটা তো বিচারপতি নির্ধারণ করবেন, এবং তার লেভেল অফ ক্রাইমটা কীরকম, পরিস্থিতি কেমন? হ্যাঁ, যে সে কি আমি প্রথম, নাকি সে আরো অন্যান্যদের সাথেও এরম করেছে, নাকি এটাই তার ক্যারেক্টার, এটাই তার নেচার, এই রকম অনেকগুলো বিষয় সে তখন উঠে আসবে আর কি। তো ইনভেস্টিগেশন পার্টের ওপরে এবার ওটা এগোতে শুরু করবে, যে একটি মানুষের সাথেই সে এরম করেছে, নাকি আরো অনেক মেয়েদেরকেই সে এভাবে ব্যবহার করে, বা সে আগের থেকে বিবাহিত কিনা, আমি সেটা জানতাম কিনা, এরম অনেকগুলো ফ্যাক্টর আছে। কিন্তু এটা হচ্ছে যে প্রথমেই যদি ইনভেস্টিগেশন পার্টে এটা পাওয়া যায়, তাহলে কিন্তু সে জেলে যাবে। আচ্ছা, যে প্রশ্নটা এখান থেকে উঠে আসছে, ধরুন এই যে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে একত্রবাস, এটা নিয়ে কিন্তু এটা নিয়েও প্রচুর ছলচাতুরির জায়গা থাকে, এবং আমরা দেখতে পাই যে রিসেন্টলি সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলায় বলেছেন যে কনসেন্টের ক্ষেত্রটা নিয়ে জোর দিয়েছেন, দুজনেরই কনসেন্ট আছে কিনা। এইগুলো নিয়ে আইন কতটা পাল্টেছে, এই মানে এই তত্ত্বের উপর ভিত্তি করে কতটা আইন পাল্টেছে এখানে? এবার কনসেনজুয়ালস যদি একটা একত্রবাস হয় আর কি, তাহলে কিন্তু আমি এই কথাটা বলতে পারি না, কারণ ছেলেটিকে তখন প্রমাণ করতে হবে যে দুজনের কনসেন্ট ছিল। অবশ্যই ছিল, অবশ্যই ছিল। মানে আমরা দুজন একসাথে কোথাও বেড়াতে গেছি, তো আমি তো বলতে পারি না যে সে আমাকে ভুলিয়ে এনেছে। কেন? আমি একটি হোটেলে উঠেছি, বা আমি একটি এয়ার টিকিট কেটেছি, তার জন্য আমার আধার কার্ড লেগেছে, হ্যাঁ, আমাকে হোটেলের রেজিস্ট্রারে সিগনেচার করতে হয়েছে, আমি যখন বোর্ডিং পাস নিয়েছি তখন আমাকে করতে হয়েছে। তো ফলত আমি তো তার সঙ্গে জেনে বুঝেই গেছি। আমি একটা জায়গায় গিয়ে 3 দিন জেনে থাকলাম বুঝে যাওয়া বা 3 দিন একজনের সঙ্গে থাকা মানেই তো তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করা নয় না। এবার সেই জায়গাটা থেকে মেয়েটি কি প্রমাণ করার চেষ্টা করবেন যে এই যৌন সম্পর্ক স্থাপনের জায়গাটাতে আমার আপত্তি ছিল, তিনি জোর করেছেন, এবং ছেলেটি প্রমাণ করার চেষ্টা করবেন, বা উল্টো দিকেও হতে পারে যে না, এটি জোরপূর্বক নয় এবং এটিতে সম্মতি ছিল। এইভাবেই কি এই জটিলতাগুলো বাড়ে? হ্যাঁ, কিন্তু এই যে আমার ইচ্ছে ছিল না, বা আমাকে জোর করা হয়েছে, এবার দেখা গেল যে আমাকে জোর করা হয়েছে বলে আমি
দার্জিলিং থেকে বা আমি মন্দারমণি থেকে আমি ঘুরে চলে এলাম। হ্যাঁ, আমি সেখানে কোনো হোটেল স্টাফকে আমাকে সাহায্য করার জন্য ডাকলাম না, আমি সেখান থেকেও কোনো পুলিশি সাহায্যের চেষ্টা করলাম না, বা আমার যতদিনের বুকিং ছিল আমি ততদিনের বুকিং কাটালাম। আমাকে প্রথম দিনই এটা করেছে বা দ্বিতীয় দিনই এটা করেছে, আমার সাথে যখন এটা হয়েছে তখনই আমি বেরিয়ে আসার চেষ্টাটা করিনি। আচ্ছা, আমি কলকাতায় ফিরে এসে প্ল্যান মাফিক 2 দিন বাদে গিয়ে আমি এই কমপ্লেনটা করছি। তো যেহেতু এই সুযোগগুলো বারবার বারবার নেওয়া হয়েছে, এখন জিনিসটা কিন্তু অনেকটা বিচার বিবেচনা করে এগোনো হয়। বেশ। প্রেমের সম্পর্কে আমরা অনেক সময় দেখি যে আর্থিক একটা প্রতারণা থাকে, মানে প্রেমিকের থেকে বা প্রেমিকার থেকে প্রেমের সম্পর্কে প্রচুর টাকা পয়সা মানুষ নিতে থাকে নিজের বিভিন্ন কাজে, এবং তারপর আলটিমেটলি সম্পর্ক ভেঙে সে বেরিয়ে যায়। এই প্রেমের সম্পর্কের যে আর্থিক প্রতারণা, তার জন্য কি আইন রয়েছে? চিটিং। সেটা শুধু প্রেমের সম্পর্ক বলে না, এই মানুষটি আমার থেকে তার প্রয়োজনে টাকা নিয়েছিল এবং আমি আমার বন্ধুত্বের খাতিরে বা আমার পরিচয়ের খাতিরে আমি তাকে এই ক্রাইসিসে এই টাকাটা দিয়েছিলাম এবং সে আমাকে এই টাকাটা ফেরত দেবে বলেছিল। সে এখন সম্পূর্ণ অস্বীকার করছে। আমার কাছে ব্যাংক ট্রানজ্যাকশনস আছে, আমার কাছে হোয়াটসঅ্যাপ চ্যাটস আছে, বা আমার কাছে মেলস আছে। এইভাবে আমি তার এগেনস্টে ক্রিমিনাল মামলা করতে পারি। আবার একটু বিয়ের দিকে ফিরবো, নাবালিকা বিয়ের দিকে ফিরবো। নাবালিকা বিয়ে রুখতে গেলে, ধরুন আমার এলাকাতে কোনো নাবালিকা বিয়ে হচ্ছে, আমি জানতে পারছি, নাগরিক হিসেবে আমি কি করতে পারি, কি স্টেপ নিতে পারি আইনতভাবে? পুলিশকে জানানো, বা যদি আমি পুলিশকে সেই মুহূর্তে না জানাই, আমি লোকাল কিছু মানুষকে নিয়ে সেখানে গিয়ে প্রতিরোধ করতে পারি, ক্লাবের সাহায্য নিতে পারি। যে কোনোভাবেই আমরা এটাকে প্রতিরোধ করতে পারি। তবে আইনিভাবে প্রতিরোধ করার একটাই হচ্ছে ব্যবস্থা, ইদার পুলিশকে জানানো বা গ্রাম পঞ্চায়েতকে জানানো, বা এখানকার হচ্ছে পুরপ্রধান, আমাদের ওখানে গ্রাম পঞ্চায়েত, মানে গ্রামে গ্রাম পঞ্চায়েত বা বিডিও সাহেবকে জানানো। এইভাবে আমরা মানে যে কোনো প্রশাসনিক জায়গায় গিয়ে আমাদেরকে এই অপরাধটার ব্যাপারে অবগত করতে হবে, ফলে তারা স্টেপ নেবেন। যার সঙ্গে নাবালিকা বিবাহ হচ্ছে, মানে মেয়েটি, সেও কি এই কথা জানাতে পারে? নাকি সে নাবালিকা বলে তার না, সে নিজেও এই অভিযোগ জানাতে পারে, তার ভার্সন নেওয়া হবে, তার ভার্সন নেওয়া হবে। পুলিশ আসলেই তাকে প্রথমেই জানতে চাইবে যে তোমাকে কি জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল। পুলিশ তার স্টেটমেন্ট অবশ্যই নেবে। কি শাস্তি আছে নাবালিকা বিয়েতে? জেল। আচ্ছা, এবার বিবাহ আটকে গেলে তো আর বিয়েটা হলো না। এবার ব্যাপারটা হয় কি, পাত্রপক্ষ এটা অস্বীকার করে। যেহেতু সাধারণত নাবালিকা বিবাহ তো শহরে হয় না, হয় গ্রামে। পাত্রপক্ষ তখন বলে যে আমরা তো এটা জানতাম না যে মেয়েটির 18 বছর হয়নি, তার বাবা মা তার আত্মীয় স্বজন এই কথাটি লুকিয়ে গেছিলেন। হ্যাঁ, যেহেতু আমাদের এখানে আইনি বিবাহের কোনো ক্লজ ছিল না, আমরা সামাজিকভাবে বিবাহ করিয়েই নিয়ে যাচ্ছিলাম, ফলত আমরা তার ডকুমেন্টস চেক করিনি, আমরা জানি না তার বয়স কত। তো এই রকমভাবে অনেক ম্যানিপুলেটিভ সিচুয়েশনগুলো তৈরি হয়। আমরা দেখছিলাম নাবালিকা বিবাহ নিয়ে আপনি কথা বলছিলেন। নাবালিকা বিবাহটি যদি হয়ে যায়, সেক্ষেত্রে কি শুধু ছেলের বাড়ি, পাত্রপক্ষ, তারাই অ্যারেস্টেড হন, নাকি মেয়ের বাড়ি তথ্য গোপন করার দায়ে অ্যারেস্ট হন? হন, মেয়ের বাড়িও তথ্য গোপন করার দায়ে অ্যারেস্টেড হন। আচ্ছা, আচ্ছা অয়না, আমরা অনেক সময় দেখতে পাই যে সব সম্পর্ক তো সামাজিকভাবে মিলে যায় না, সব সম্পর্কের পরিণতি বিয়ে নয়। দুজন প্রাপ্তবয়স্ক মানুষ তারা বিয়ে না করেও কোনো রকম সম্পর্কে থাকতে পারেন। সমাজ কি সেটাকে অপরাধ বলে চিহ্নিত করে? ভারতীয় আইন কি তাকে অপরাধ বলে? আগে এই কনসেপ্ট ছিল, এখন অনেকটা এটা নিউট্রালাইজড। এখন মানুষ একসাথে থাকছে। এখন দুটো পরিণত মানুষ যদি মনে করেন যে আমরা বিবাহের জটিলতায় যাচ্ছি না, বা আমাদের নিজস্ব কিছু অসুবিধার কারণে আমরা বিবাহ করতে পারছি না, কিন্তু এর মাঝে একটা ক্লজ আছে যে সেই পুরুষটি বা সেই মহিলাটি কিন্তু প্রি ম্যারেড হলে হবে না। যে আমি বিবাহিত, কিন্তু আমি আমার ওয়াইফকে ছেড়ে এসে বা আমি ডিভোর্স না নিয়ে আমি আরেকজনের সাথে থাকতে শুরু করলাম, সেটা অপরাধ। কিন্তু দুটি প্রাপ্তবয়স্ক মানুষ নিজের ইচ্ছেই একসাথে থাকতে পারে। ফোন আছে একটা, দেখে নেব কে আছেন। হ্যালো,
নমস্কার, নমস্কার, আমি মহেশতলা থেকে দেবাশিস ঘোষ কথা বলুন। বলছি। আচ্ছা, আমাদের হিন্দু ম্যারেজ অ্যাক্টে হুম, আধার কার্ড কি বাধ্যতামূলক রেজিস্ট্রির ক্ষেত্রে? আচ্ছা। আর কোনো প্রশ্ন আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে, ধরুন সে প্রাপ্তবয়স্ক, মানে বয়স যেহেতু বেশি হয়ে গেছে তার, আমার স্ত্রীর, তো আমার স্ত্রীর আধার কার্ডটা আমি করাতে পারছি না, কিন্তু হুম, আমার ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দরকার। সেক্ষেত্রে কি আধার কার্ডের কোনো বিকল্প ইউজ করে, বা আমার তরফের যা ডকুমেন্টস আছে হুম, সেই ইউজ হুম, করে হুম। আমি কি ম্যারেজ রেজিস্ট্রি করতে পারি? আচ্ছা, শুনতে থাকুন। দুটো প্রশ্ন, তারপর আমরা ফিরে যাব। আবারও আমাদের আরেকজন লিসনার প্রশ্ন করেছিলেন, অনিমেষবাবু। সেই প্রশ্নেই আমরা আস্তে, আস্তে এগোচ্ছি, যে হুম। ভারে আমাদের আলোচনা এগোচ্ছে। দুটি প্রশ্ন। ম্যারেজ রেজিস্ট্রির ক্ষেত্রে আধার কার্ড কি ম্যান্ডেটরি? এখন ম্যান্ডেটরি। আর যিনি আধার কার্ড তৈরি করতে পারছেন না স্ত্রীর, তিনি কি নিজের ডকুমেন্ট, নিজের আধার কার্ড এগুলো দিয়ে কোনোভাবে ম্যারেজ সার্টিফিকেটটা আনতে পারেন? তার বিকল্প কি আছে? উনি তো বললেন ওনার হাজবেন্ডের কথা, না, যে উনি নিজের কথাই বলছেন, হ্যাঁ, যে উনি স্ত্রীরটা বললেন যে উনি করাতে চাইছেন হ্যাঁ, আধার কার্ড, কিন্তু করাতে পারছেন না, কিন্তু ওনার ম্যারেজ সার্টিফিকেটটা প্রয়োজন। এর কোনো বিকল্প আছে? তাহলে উনি অ্যাপ্লাই করতে পারেন। ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট এগুলো দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু আমি যতদূর জানি এখন আধার ম্যান্ডেটরি। আচ্ছা, আধারটা ওনাকে করাতেই হবে, যেভাবেই হোক করাতে হবে। করাতেই হবে। বেশ। ছিলাম আমরা সেই প্রশ্নটাতে, যে হুম, স্ত্রীকে বাড়িতে রেখে বা স্বামীকে বাড়িতে রেখে হুম। দুজন অন্যত্র লিভ ইন করছেন, হুম, সরাসরি থাকছেন, কিন্তু হুম, বিয়ে করেননি। হুম, আমাদের সোসাইটিতে অ্যাডাল্ট্রি, হুম। এটা কি এখন আর আইনত অপরাধ? অ্যাডাল্ট্রি কি অপরাধ হিসেবে গণ্য হয়? আর অ্যাডাল্ট্রি অপরাধ, কিন্তু সেটা প্রমাণ করাটা খুব জটিল। মানে আহ, আহ, সবই অ্যাডাল্ট্রি। মানে আমি একজন বিবাহিত মহিলা, হুম। আমি কারোর সাথে কফি খেতে গেলাম, এবার আমার হাজবেন্ড মনে করছেন যে এটাও একটা পার্ট অফ অ্যাডাল্ট্রি। আমি একটা কফি শপে বসে সেই মানুষটির সাথে প্রেমালাপ করছি, এটাও অ্যাডাল্ট্রি। হুম। আবার একটি মানুষের সাথে আমি, মানে প্রেমালাপ করি বা না করি, এটা অ্যাডাল্ট্রি আর কি, উনি মনে করছেন। উনি মনে করছেন। হ্যাঁ, হুম। এবারে ওনার মনে হচ্ছে যে আমি পরপুরুষে আসক্ত, তো অতএব অ্যাডাল্ট্রি। আবার একত্র বাস করছি, সেটাও অ্যাডাল্ট্রি। এবার অ্যাডাল্ট্রির ওই মাপকাঠিটা কত দূর এগোচ্ছে হুম। সেইটা বিচার করে অ্যাডাল্ট্রি অবশ্যই অপরাধ। আমাদের সোসাইটিতে একজন বিবাহিত পুরুষ বা একজন বিবাহিত নারী একটা সীমারেখা বাইরে যেতে পারে না, সেটাকে অ্যাডাল্ট্রি ধরা হবে। কিন্তু এই অ্যাডাল্ট্রি প্রমাণ, এই প্রমাণটা হচ্ছে খুব মুশকিল। আমি তিনি যদি দুজনের ছবি, দুজনের ফোনের চ্যাট, দুজনের মেসেঞ্জারের চ্যাট, এগুলোকে প্রমাণ হিসেবে দাখিল করেন, হুম, করে মামলা করেন, সেক্ষেত্রে কি অ্যাডাল্ট্রির শাস্তি হয়? মানে আমরা সম্প্রতি শুনেছিলাম যে অ্যাডাল্ট্রিকে আর অপরাধ বলছে না ভারতীয় আইন। এটা নিয়ে যদি একটু বিস্তারিত বলেন। না, অ্যাডাল্ট্রিকে অপরাধ বলছে না তা না, এই অ্যাডাল্ট্রির প্যাটার্নটা নিয়ে মডিফিকেশন হয়েছে। এই যে আপনি বললেন না দুজনের ছবি, সেই ছবিটা কিরম ছবি? দুটো মানুষ পাশাপাশি কফি শপে বসে কফি খাচ্ছে বা সিনেমা দেখছে, বা এই ছবি নাকি অন্তরঙ্গ মুহূর্তের ছবি, আপত্তিকর ছবি। এই এই দুটো ছবির মধ্যে অনেক কিছু পার্থক্য। এবার যেই মানুষের পার্সপেক্টিভ যেরকম, সে সেই রকম ভাবে সেটাকে এক্সপ্লেন করা শুরু করে। এবং হোয়াটসঅ্যাপ চ্যাট, আমি একটি মানুষ আমাকে হয়তো লিখেছে, কি গো খেয়েছো, সেইটি দেখেও আমার হাজবেন্ড হয়তো বলতে পারে ইটস আ পার্ট অফ অ্যাডাল্ট্রি। সেই মানুষটার সঙ্গে আমার প্রেমালাপ হচ্ছে। হ্যাঁ, এইটাও এইটাও একটা কথা। আবার একটা খুব গভীর একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে, যে আমরা ওখানে গেছিলাম, সেখানে গিয়ে আমরা ছিলাম, কিরম কাটিয়েছি, এই এই পার্টগুলো হচ্ছে খুব বিচার্য বিষয়। আচ্ছা, যে হোয়াটসঅ্যাপ চ্যাট থাকলেই যে সেটাকে আমি অ্যাডাল্ট্রি বলতে পারবো তা না। সেই চ্যাটটা কি রকম, বা একটা মানুষ যদি নিজের ফ্যান্টাসি নিয়েও কথা বলে, তাহলেও তো হতে পারে দুটো অ্যাডাল্ট মানুষের মধ্যে অ্যাডাল্ট কোনো টপিক নিয়ে কথা হচ্ছে, কিন্তু তারা ফিজিক্যালি রিলেটেড না, তাহলে তো আমি সেটাকে অ্যাডাল্ট্রি বলতে পারি না। আচ্ছা, বেশ। ভারতীয় আইন লিভ ইনকে সমর্থন করে? আইনত সমর্থন নেই, কিন্তু আইনত অপরাধ বলেও এটাকে আর ধরা হচ্ছে না। মানে এরকম ব্যাপারটা নয় যে ভারতীয় আইন লিভ ইনকে বৈধতা দিয়ে দিয়েছে, মানে এটা তুমি করতেই পারো,
এরম ব্যাপারটা না। আবার দুটো মানুষ একত্রে থাকলেই যে তাদেরকে কালকেই এসে পুলিশে তুলে নিয়ে যাবে, তারা খুব অপরাধমূলক কিছু করছে, সেটাও না। আচ্ছা, দুজন প্রাপ্তবয়স্ক লিভ ইন করছে, বাড়ির লোকজন এফআইআর করতে পারে বা ডায়েরি করতে পারে? না। বাড়ির লোকজনের কোনো ভূমিকা সেক্ষেত্রে নেই? না। আচ্ছা, নিজেরা নিজেদেরকে বলতে পারে, মানে আমি আমার বোনকে বলতে পারি, বা আমার মা আমাকে বলতে পারেন, বা আমার বাবা আমাকে বলতে পারেন যে তুমি এটা ঠিক করছো না, কিন্তু এটার আইনি কোনো রক্ষা কবচ। রক্ষা কবচ নেই। আচ্ছা, আমরা লিভ-ইন নিয়ে বেশ কিছু প্রশ্ন শুনবো, কারণ আমাদের প্রচুর প্রশ্ন রয়েছে লিভ-ইন নিয়ে। কারণ এখনকার জেনারেশন অনেকেই বিয়ে করতে চান না, তারা একসঙ্গে থাকতেই পছন্দ করেন বেশি, বা অনেকে কয়েক বছর থেকে তারপর বিয়ে করতে চাইছেন। এই যে লিভ-ইনের ক্ষেত্রে আমরা এক ছাদের তলায় যখন দেখি দুজনকে তারা থাকছেন, লিভ-ইনের ক্ষেত্রে আইনের হাত কতটা চওড়া, কতটা খাটো? মানে লিভ-ইন যারা করছেন তারা কি বিয়ের মতো সব রকম সামাজিক সুরক্ষা বলয় পান আদৌ? না, তা কি করে পাবেন? মানে একটি মানুষ লিভ ইন করলেই সে তো মানে এখনো পর্যন্ত আমাদের দেশের আইনি ব্যবস্থায় যেমন ওই রিটায়ারমেন্টের টাকা, পিএ, পিএফ বা মেডিক্লেম সুবিধা, এগুলো বোধহয় ওই সমস্ত বেসরকারি সংস্থাগুলোও এখন দেয়। সেখানে তো আপনি ওয়াইফ, মানে ওখানে গার্লফ্রেন্ড বলে কোনো কলাম নেই, ওখানে ওয়াইফ, মাদার, ফাদার। তো এই এই জায়গাগুলো তো আমি অ্যাভেল করতে পারবো না। এবং ছেলেটির ক্ষেত্রেও তাই, সে যদি আমার সাথে থাকে, আমি যেই পদেই চাকরি করি না কেন বা আমি যা কিছুই করি না কেন, আমি তো তাকে আমার লিগাল কোনো জায়গাতে, বা লিগাল সম্পর্ক তো এটা নয়, সে তো আমার লিগালি কেউ হচ্ছে না, আমি বন্ধু বলে তো তাকে নমিনি করতে পারবো না। তো এই সুবিধাগুলো থেকে কিন্তু বঞ্চিত। মানে আপনি যেটা জানতে চাইলেন যে সামাজিক বলয়ে যে সুযোগ সুবিধা, সেইগুলো তো সে পাবে না। যে প্রশ্নটাতে ছিলাম আপনি উস্কেই দিয়েছিলেন যে তারা সামাজিক সুরক্ষা নিধি, আমরা যেগুলোকে ভবিষ্যনিধি বলে থাকি, পিএফ বা ধরুন অফিসের কোনো রকম টাকা পয়সা, যেটা ভবিষ্যতে তার স্ত্রী নমিনি হতে পারেন, লিভ ইনের ক্ষেত্রে নাকি সেটা হয় না। সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা কি? মানে কোনো ব্যবস্থা নেই। তাহলে সেক্ষেত্রে আমার পার্টনার, যার সঙ্গে আমি থাকছি বা কেউ থাকবেন বা কেউ থাকবেন মনস্থ করছেন, তিনি ভবিষ্যতে আমার সম্পত্তির অধিকারী, এটা যদি আমি করতে চাই আমাকে কি করতে হবে? স্থাবর অস্থাবর সম্পত্তির অধিকারী হবেন। উইল, আচ্ছা, আমি রেজিস্টার্ড উইল করে যেতে পারি যে এই মানুষটির প্রতি আমার ভালোবাসা, আমার স্নেহ বশত আমি এনাকে আমার স্থাবর অস্থাবর সম্পত্তি আমি দিয়ে যেতে চাই। সেখানে কি পিএফ টিএফ সবগুলোই পড়বে, যেহেতু সেগুলো তখন ওই অস্থাবর সম্পত্তি হয়ে হ্যাঁ, যাবে? কারণ ব্যাংক অ্যাকাউন্টে নমিনি আমি যে কাউকে করতে পারি, এবং ব্যাংক নমিনিকে সেই মানিটা ট্রান্সফার করে দেয়। এবং উইলের প্রবেট থাকলে তাই হবে। উইলের প্রবেট থাকলে তখন স্থাবর অস্থাবর সব সম্পত্তি তিনি পেতে পারেন। আমরা কি এজন্যই দেখি যে বহু দম্পতি একদম জীবনের শেষ সীমায় এসে বিয়েটা করেন? শুধু কি এই আইনি সুরক্ষাগুলো আরো মজবুত করার জন্য? মানে এটাও কি একটা কারণ? সোশ্যাল সিকিউরিটি তো একটা ম্যাটার, এবং টাকা পয়সার ভরসাও তো একটা ম্যাটার। কারণ যৌবনের উদ্দীপনায় যা সহজ মনে হয়, তা পড়ন্ত বেলায় এসে, জীবনের শেষ ধাপে এসে এতটা তো সহজ মনে হয় না। তখন তো সত্যি টাকা পয়সার দরকার, তখন শরীর চলে না, আমাকে দেখার লোক কমে আসে, আমার খোঁজ নেওয়ার লোক কমে আসে, আমার হয়ে দৌড়াদৌড়ি করার লোক কমে আসে। ফলত তখন টাকা পয়সা অনেকটাই ভাইটাল একটা ব্যাপার। তখন ভবিষ্যতের সঞ্চয়টা তো আসলেই তখন কাজে লাগে। লিভ ইন করতে করতে সন্তান আসে অনেকের ক্ষেত্রে, সন্তান জন্মায়। সেই সন্তানকে কি দত্তক নিতে হয় ছেলেটিকে, বা মাকে তো দত্তক নিতে হয় না, মায়ের সে কোন মাকে কোনোভাবেই সন্তানকে দত্তক নিতে হয় না। বাবা হতে গেলে, সোশ্যালি বাবা হতে গেলে লিভ ইনের যিনি আছেন পার্টনার, যার সন্তান, তাকে কি দত্তক নিতে হয়? ম্যান্ডেটরি না। মানে উনি সোশ্যালি বাবা হতে চাইছেন, কিন্তু ওনার ম্যারেজটা রেজিস্টার্ড নয়, বা ম্যারেজটা লিভ ইনে আছেন। হ্যাঁ, তাতে উনি দত্তক নেবেন কেন? দত্তক না নিলেও উনি বাবা। উনি যদি সোশ্যালি সেটা মেনে নেন তাহলে উনি বাবা। সোশ্যালি না, আমি আইনত বলছি। আইনত উনি বাবা। মানে একটি সম্পর্কের যদি এরম হয়, আমাদের আইন বলছে যে
সন্তান বৈধ বা অবৈধ যাই হোক না কেন, সে পিতার সমস্ত কিছুর ওপরেই অধিকার তার সমান। বৈধ সন্তানের অধিকার যতখানি, অবৈধ সন্তানের অধিকারও ততখানি। স্ত্রীর অধিকারটা থাকে না, কিন্তু সন্তানের অধিকার সব সময় সমান। স্ত্রীর অধিকার থাকে না মানে? মানে আমি একটি মানুষের, একজন মানুষ আমার স্ত্রী, তিনি আমার বৈধ মানে লিগ্যাল ওয়াইফ, তার আমার সম্পত্তি, আমার সমস্ত কিছুর ওপরে তার অধিকার আছে। কিন্তু যে মানুষটির সঙ্গে আমি শুধু থেকেছি, সে তো আমার স্ত্রী নয়, অতএব তার আমার সম্পত্তির ওপরে কোনো অধিকার জন্মায় না। আচ্ছা, কিন্তু সন্তানের ক্ষেত্রে তা না। সন্তান যেহেতু ওন ব্লাড, সেহেতু আমার বৈধ সন্তান অবৈধ সন্তান দুজনের অধিকারই সমান। আচ্ছা, ধরুন সন্তান জন্মালো, হুম তারপর লিভিং সম্পর্কটা নষ্ট হয়ে গেল একটা সময়ের পর। হুম এবার এই সন্তানের কাস্টাডি হুম কে নেবে, এই উপলক্ষে যে মামলা দায়ের হয় সেটা কি সাধারণ বিয়ের পরে ডিভোর্সের মামলার মতোই কাস্টাডির মামলা হয়, না লিভিনের ক্ষেত্রে নিয়ম আলাদা? গার্জেনশিপ, কাস্টাডির জন্য, তখন তো আমি গার্জেনশিপটা পাওয়ার জন্য মামলাটা সেটা করব। কি একেবারেই বিয়ের মতনই সমান, নাকি লিভিনের জন্য আলাদা নিয়ম আছে? লিভিনের জন্য আমি তো ডিভোর্সের মামলা করছি না, আমি তো কাস্টাডির জন্য মামলাটা করছি। মামলাটাই একেবারে আলাদা। সেই মামলাটি আমি বাচ্চাটির কাস্টাডি, মা তো পাবেই, মা তো অগ্রাধিকার, তাতে বিয়ে বৈধ অবৈধ এটার কোনো ব্যাপারই নেই। এবার বাবা যদি পেতে চান, বা বাবা যদি বাচ্চাটিকে নিয়ে চলে যান, বা বাবা বাচ্চাটিকে জোর করে নিজের কাছে রাখতে চাইছেন, বা মা রাখতে চাইছে, বাবা মাকে দিতে চাইছেন না, তিনি মনে করছেন আমার উত্তরাধিকার আমার কাছে রাখবো, তখন ওই গার্জেনশিপ অ্যাক্টে, গার্জেনশিপ অ্যাক্টে আমরা অনেক সময় দেখি যে বাবা মা কেউই বাচ্চাটির দায়িত্ব নিতে চাইছে না, তখন আদালত কিভাবে এটাকে সামলায়? গ্র্যান্ড প্যারেন্টস, আঙ্কেল আন্টি, যে কেউ তার ওই নিকটাত্মীয়। নিকটাত্মীয়, সেটা মায়ের দিকে হোক মা বা বাবার দিকে হোক, যে কেউ বাচ্চাটিকে তখন দত্তক, তখন কিন্তু ওই বাচ্চাটিকে গার্জেনশিপ অ্যাক্ট অ্যাপ্লাই করে আমি তাকে দত্তক নিলাম। আচ্ছা, দত্তক নিতে হয়? আচ্ছা, এমনি এমনি নেওয়া যায় না না, দায়িত্ব? আমাকে মানে বাই ল কোর্টের পারমিশন নিয়ে আমি তখন তাকে Adopt নেব, করতে হবে। অ্যাডপ্ট করব। আচ্ছা, আবারও যে প্রশ্নটাতে আসবো, যে ধরুন এই লিভ-ইনের পর যখন নিজেদের মধ্যে সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে, দুটো মানুষ একসাথে থাকতেন, তারা অনেকটা দূরে চলে গেছেন, দেখা যায় যে পার্টনার বাড়ি থেকে যাওয়ার আগে হয়তো ভাঙচুর করে দিয়ে গেছে, বা ব্যাংকে বেশ কিছুটা টাকা ছিল সেটা তুলে নিয়ে নিয়েছে। চলে গেছে। এইগুলোর বিরুদ্ধে কোনো আইনি স্টেপ নেওয়া যায়? ব্যাংক থেকে টাকা তুললে তো সরাসরি ফ্রড, তাহলে তো হয়েই গেল যে সে আমার এটিএম কার্ডের পিন জানতো, বা সে আমার অনলাইন ট্রানজ্যাকশনের সমস্ত ডেটা তার কাছে ছিল, সেখান থেকে সে ট্রান্সফার করেছে। এবার মুশকিলটা হয় এটাই যে অনলাইন ট্রানজ্যাকশন করলে তো এটা প্রমাণ করা যায় না যে ট্রান্সফারটা আসলে আমি করেছি, নাকি ট্রান্সফারটা আমার ফোন থেকে বা আমার ল্যাপটপ থেকে আমার পার্টনার সেটা করে গেছে। সেটা অবশ্যই প্রমাণ করা যায় না বলবো না, সেটা পুলিশ অনেক সময় চাপ দিয়ে ওটা বার করে। আর এটিএম হলে একটা সুবিধা, কারণ ম্যাক্সিমাম এটিএম সেন্টারগুলোতেই ক্যামেরা থাকে। তো হ্যাঁ, আমি অভিযোগ করতেই পারি। আচ্ছা, অভিযোগ আমি করতে পারি, আমার যেটুকু যা সে ক্ষতি করে গেছে সেটার এগেনস্টে আমি অভিযোগ করতে পারি। লিভ ইন করলাম একজনের সঙ্গে, কিছু বছর বাদে বিয়ে করলাম আরেকজনকে, ভারতীয় আইন কি বলছে? করতেই পারি। শাস্তি? শাস্তি কেন হবে? না, ধরুন আগে যে মেয়েটির সঙ্গে লিভ ইন করতেন বা যে ছেলেটির সঙ্গে লিভ ইন করতেন, তিনি অভিযোগ জানালেন যে লিভ ইন করতেন, কিন্তু তাকে না জানিয়েই সে বিয়েতে সম্মতি দিয়েছে বাড়ির দেখা মেয়ে কিংবা নিজের পছন্দ করে রাখা অন্য একটি মেয়ে যাকে সে বিয়ে করেছে, এবং বিশ্বাসভঙ্গের তিনি মানে কেস করলেন। আইন কিভাবে তার পাশে থাকবে? মেয়ে হলে তো তাও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এটাতে যাওয়া যায়, কিন্তু ছেলেদের ক্ষেত্রে এটা খুবই মানে এরকম তো হয় না যে কাল রাত পর্যন্ত আমি তার সাথে ছিলাম, পরের দিন সকালে গিয়ে সে আরেকজনকে বিয়ে করে ফেলেছে। এটা সাধারণত হয় না। একটা যদি হয়, যদি হয়তেও এটা একটা কোয়েশ্চেন মার্ক থাকে, কারণ কাল যদি সে বিয়ে করে ফেলে
তখন তো সেটা তখন তার কি live-in আইনি টাকে প্রেম হিসেবেই ধরা হবে? প্রেম হিসেবেই প্রেম ধরা হবে, ভাঙলে কারণ যেমন আইন নেই, লিভ ইন ভাঙলেও আইন নেই আইন সেক্ষেত্রে। নেই, কারণ পরের দিন তো সে অন্য কারো স্ত্রী হয়ে গেছে। হুম, সেই সেই বিবাহটা তো হয়েছে, সেটা তো লিগ্যাল ম্যারেজ হয়েছে। হুম। আচ্ছা, জোর করে বিয়ে দিলে বাড়ি থেকে, শুধু নাবালিকা নয়, আমি বলছি কোনো সাবালিকাকেও, ধরুন মানসিকভাবে একটা এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যে সে বাধ্য হচ্ছে, এর কোনো আইন আছে? ডোমেস্টিক ভায়োলেশন। আচ্ছা। আমাকে যে কোনো কিছুর জন্যই আমাকে আমার বাড়ির লোক জোর করছে, সেটা বিয়ের জন্য হোক বা অন্য কোনো ব্যাপারেই হোক, আমাকে জোর করছে বা আমার সাথে আমাকে মেন্টালি খুব টর্চার করছে, তার জন্য ডোমেস্টিক ভায়োলেশন। ডোমেস্টিক ভায়োলেশনটা আমরা সাধারণত শুনি ওই বধূ নির্যাতন, মানে ম্যারেজ রিলেটেড কেসে বা ওই শ্বশুরবাড়ি সংক্রান্ত কেসে, কিন্তু ডোমেস্টিক ভায়োলেশন ইজ ডোমেস্টিক ভায়োলেশন, সেটা আমার বাবা মাও আমার সাথে করতে পারেন। আচ্ছা, আমরা বিয়ের জায়গাতে ছিলাম, সেখানে আবার একটু ফিরবো। যে পণ নেওয়া ভারতীয় আইনে আমরা বলি দণ্ডনীয় অপরাধ, কিন্তু পণ দেওয়াও তো অপরাধ। তো সেক্ষেত্রে পণ দেয়ার যে মামলা, সেটা কে রুজু করবেন? পণ নেয়ার মামলা না হয় কন্যাপক্ষ রুজু করলেন, আমাদের সোসাইটিতে যেহেতু মেয়েদের বাড়ি থেকে পণ যায়। পণ নেয়ার ক্ষেত্রে সেখানে কি পুলিশ সুমোটো কেস করে? সুমোটো পিআইএল করতে পারেন, পুলিশ নিজেই কেস করতে পারে? পুলিশ নিজেই কেস করতে পারে, কিন্তু ওই প্রমাণ থাকতে হবে তো। এবার ধরুন আপনি মেয়েকে টাকা দিলেন, মেয়ে নিজের নামে গাড়িটা কিনলো, এবার প্রমাণ করবেন কি করে যে মেয়ের বাবা সেই টাকাটা দিয়ে ওটা পণ হিসেবে দিয়েছে? আর একবার যদি বিস্তারিতভাবে বলেন। ধরুন আমার বাবা আমাকে একটি টাকা সার্টেন অ্যামাউন্ট আমাকে দিলেন, সেটা হয়তো বিয়ের কিছুদিন আগেই দিলেন বা বিয়ের কিছুদিন পরেই দিলেন। সেই টাকাটি দিয়ে আমি আমার নিজের নামে একটি ফ্ল্যাট কিনলাম, বা আমি আমার আর আমার হাজবেন্ডের নামে একটি ফ্ল্যাট কিনলাম। এবার সেটা হয়তো একটা যখন বদ্ধ পরিসরে যখন বিয়ের আলোচনা হয়েছিল তখন হয়তো এরম একটা কথা হয়েছিল, বা আমার বাবা বলেছিলেন যে আমি একটি ফ্ল্যাট দেব। এবার সেটা যে পণ বা পণের বিনিময়ে নেওয়া হলো, এখন তার ওই পুরনো যুগে আমরা যে কনসেপ্ট দেখেছি যে বিয়ের দিন ওজন করে গয়না দেওয়া, ওজন করে বাসন দেওয়া, এরম ভাবে টাকা সাজিয়ে দেওয়া, এখন তো ওই প্রথাটা নেই, এখন সবই মডিফাইড। এখন ওই গিফট, এখন সব গিফটে গিয়ে দাঁড়িয়েছে। মেয়েটি মামলা করতে পারে যে আমার মানে বাবার উপর প্রেশারাইজ করে পণ নেয়ার জন্য তারা প্রেশার দিচ্ছে এবং বাবা বাধ্য হয়ে দিতে বাধ্য হচ্ছেন, মেয়ে নিজে গিয়ে মামলা করতে কেন পারে? বাধ্য হচ্ছেন? তুমি বিয়ে ভেঙে দাওনি কেন? সেটা তো পরের প্রসঙ্গ। আমি বলছি মেয়ে কি এই মামলা রুজু করতে পারে বিয়ে তার হাজবেন্ডের বিরুদ্ধে? বিয়ে হয়ে যাবার পরে আমাকে অনেক কিছুর জন্য চাপ দেওয়া হচ্ছে, সেটা করতে পারে, ডোমেস্টিক ভায়োলেশনের মধ্যেই সেটা পড়ে। কিন্তু পণ দেওয়ার জন্য, অতএব পণের কথা আগে উঠেছিল, আমি তো এটা শুনেই পিছিয়ে আসতে পারতাম। হয়তো এটা আমি বলতে পারি যে যখন আমার বিয়ে হয়েছিল তখন এরকম কোনো তাদের দাবি ছিল না, এখন তারা এই নতুন দাবি শুরু করে আমাকে চাপ দিচ্ছে। কিন্তু বিয়ের সময় এটা দেওয়ার কথা ছিল, সেটা দেয়নি, সেটা কিন্তু আমি বলতে পারি না। আচ্ছা, কারণ বিয়ের সময় দেওয়ার কথা ছিল মানেই তো আমরা পণে সম্মত ছিলাম, আমি তো একটা বেআইনি কাজে লিপ্ত ছিলাম, তা কি থাকতে পারি? বুঝতে পেরেছি। ধরুন অনেক সময় দেখা যায় যে বিয়ের সময় পণের কথা হয়নি, কিন্তু বিয়ের পর থেকে শ্বশুরবাড়ি ক্রমাগত মেয়েটির ওপর পণের জন্য অত্যাচার করছে, বা মেয়ের বাবার বাড়িতে প্রেশারাইজ করছে যে পণটা দিতে হবে। সেক্ষেত্রে আইন কার দিকে থাকে বা কিভাবে আইনি নালিশ করা যায়? মেয়ের দিকে, অবশ্যই মেয়ের দিকে। এটা পুরোপুরি ডোমেস্টিক ভায়োলেশন, পুরোপুরি। সেখানে মেয়ে গিয়ে মামলা করতে পারে অবশ্যই, বা এফআইআর করতে পারে বা জিডি করতে পারে। বেশ, অবশ্যই। কোনো সময় যদি মেয়েটি ভয় পায়, মেয়েটি যদি একা না সাহস পায়, মেয়েটির বাবাও করতে পারে যে আমার মেয়েকে ওই বাড়িতে প্রচণ্ড প্রেশারে রাখা হচ্ছে, তাকে আপনারা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করুন, তাকে আপনারা প্রোটেকশন দিন। মেয়ের বাবাও অভিযোগ জানাতে পারেন। আচ্ছা আচ্ছা, যেটা যে প্রশ্নটা করব, আপনি নিজে প্রচুর ডিভোর্স মামলা লড়েন, মানে ডিভোর্সের ক্ষেত্রে আপনি বারবারই আমাদেরকে বলে থাকেন যে আদালত চায় শেষ পর্যন্ত যেন ডিভোর্সটা না হয়, আদালত সবসময় চেষ্টা করে প্রতিষ্ঠান যেন না ভাঙে। একেবারে। এইটা কেন বলেন, মানে এর ব্যাখ্যাটা যদি দেন।
প্রতিটা ছোটখাটো ব্যাপারেই, কারণ মানে আদালত এখন- কি কি স্টেপ নেয় যাতে আপনাদের মনে হয় যে কোথাও ডিভোর্সটা আটকে দেওয়ার জন্যই ভারতীয় আইনে এই স্টেপগুলো রাখা হয়েছে, মানে যদি মানুষটার মনটা ফেরে বা যদি- প্রচুর বার রিকনসিলেশনের সুযোগ দেন, এবং প্রতিটা স্টেপে জজ সাহেব এটা জানতে চান যে যখন বিশেষ করে সাক্ষীগুলো হয় আর কি, রি এক্সামিনেশন, ক্রস এক্সামিনেশন, তখন প্রতিবারে জজ সাহেবের এটা জানতে চাওয়া থাকে যে আপনারা কি একবার চেষ্টা করতে চান, আরেকবার চেষ্টা করতে চান, আগের বারে ফেল হয়েছেন, আরেকবার কি রিকনসিলেশনের জন্য আমি 2 মান্থসের টাইম দেব বা 3 মান্থসের টাইম দেব। এটাকে মিডিয়েশনে পাঠানো হয়, শুধু রিকনসিলিয়েশন যে চাওয়া হয় তা না। দুটো মানুষকে যদি সেইরকম মডারেট পজিশনে মনে হয়, তাহলে মিডিয়েশনের জন্য মিডিয়েশনে গিয়ে কাউন্সেলিংয়েরও পর্যন্ত ব্যবস্থা আছে, যে আচ্ছা। কোনোভাবেই যেন ম্যারেজটা ওভার না হয়। যদি কোনো সম্ভাবনা থেকে থাকে দুজনের মধ্যে রিকনসাইল করার, সেই সম্ভাবনাটা জাগিয়ে দেওয়ার ভীষণভাবে চেষ্টা করা হয়। আচ্ছা, সন্তান কারো কাছেই থাকতে চাইছে না, কোনো না কোনোভাবে সে বাবা মায়ের ঝগড়া দেখে অভ্যস্ত, হুম। বাবা মায়ের সঙ্গে তিক্ত সম্পর্ক, তার কারোর বাবা মায়ের প্রতি তার কোনো টানই তৈরি হয়নি। সন্তান কিন্তু 13 বছরের নিচে। হুম। আদালত যখন কাস্টাডির মামলা পায়, সন্তানের মতামতটা গুরুত্ব পায় নাকি মাই পেয়ে যান, না। সন্তান যাই বলুক? না, সন্তান যদি থাকতে না চায় তাহলে জজ সাহেব নিজে সন্তানের সাক্ষীটা নেন। আলাদা করে? তাতে গ্র্যান্ড প্যারেন্টসরাও অনেক সময় মান্যতা পায় যে আমি বাবা মাকে সঙ্গে থাকতে পারছি না, আমি দাদু দিদার সাথে বা আমি ঠাম্মা দাদুর সাথে কমফোর্টেবল থাকতে, তখন বা একটা- নিকটাত্মীয় থাকলে তাদের হুম, কথাও হুম। সে বলতে পারে। বলতে পারে। বেশ। আপনি এত ডিভোর্সের মামলা করেন, এত ডিভোর্স দেখেন, একটা খুব সহজ প্রশ্ন করছি, তার একটা সহজ উত্তর আছে, উত্তরও আমিই বলে দেব। সেই সহজ উত্তরটা জানতে চাইছি না, কঠিন উত্তরটা জানতে চাইবো আপনার থেকে, যে এত ডিভোর্স বাড়ছে কেন? সহজ উত্তরটা হচ্ছে এত বিয়ে বাড়ছে বলে। মজা সরিয়ে রেখে বলি যে এত ডিভোর্স এই সময় বাড়ছে কেন? আহ, মেয়েরা আর অন্যায় সহ্য করতে চাইছে না। শুধু কি মেয়েরা? না, এখন আমরা একটা খুব একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা অনেক কিছু এই শতাব্দীর মধ্যে অনেকগুলো ঘটনা আমরা দেখলাম। আমরা একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। মানুষের ধৈর্য কমে আসছে, সহনশীলতা কমে আসছে। ছোট ছোট জায়গাতেই আমরা খুব গিভ আপ টেন্ডেন্সি, এটা খুব মানে আমার মনে হচ্ছে যে মানুষের মধ্যে এটা খুব বেড়ে উঠছে, এবং বাচ্চারাও খুব বদ্ধ পরিসরে মানুষ হচ্ছে। মানে সবার সাথে ভাগ করে থাকা, সবার সাথে মানিয়ে চলা বা এই এই উত্তরটা শুনবো। একজন উম, লিসনার আছেন। হ্যালো হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন আমি সন্তোষপুর মহেশতলা থেকে কথা বলছি। বলুন। বলছিলাম, ম্যামের কাছে আমার একটা প্রশ্ন আছে। হুম ধরুন, মানে আমি সমাজ সেবায় মানে করতে চাই, যে আধার কার্ডটা বুঝিয়ে বুঝতে পারছি না ঠিক। হুম। ধরুন একটা মেয়ে, হুম একটা বাচ্চা আর কি, হুম তাকে ছোট থেকে আমরা লালন পালন করেছি বা দেখাশোনা করেছি, যেটা হুম। বলুন। তা এখন কি আমরা, মানে ওর বাচ্চা মারা গেছে, হুম মানে আমরা কি কোনো আমাদের কাছে রাখার জন্য তাকে দাবি করতে পারি, বা দাবি করতে মানে তার উপর যাতে কোনো রকম অবিচার না হয়? হুম। বাচ্চাটির কি বাবা মা দুজনেই মারা গেছে? মা আছে, মায়ের ব্যাপারটা হচ্ছে এরা বৈধতা দেয়নি, কারণ হচ্ছে তার কিছু চেঞ্জ করতে দেয়নি। কি করতে দেয়নি আরেকবার বলুন? বলছি, ওর মা হচ্ছে, ওর বাবার হচ্ছে আগে একটা মানে বিয়ে করেছিল, হুম ঠিক আছে, ওটা কোনো কারণে হচ্ছে ছাড়াছাড়ি হয়ে গেছে। হুম তারপরে যাকে বিয়ে করেছিল হুম সেই টাইটেলটা ওরা, মানে আগের টাইটেলই আছে, আধার কার্ডটা এখানে কেউ করে দেখেনি। আচ্ছা। তা ওনাদের একটা বাচ্চা আছে, হুম সেই বাচ্চাটা আমরা, ওর যখন 4 বছর বয়স, হুম 4 বছর বয়স থেকে ওর বাবা মোটামুটি আমাদের কাছেই রাখতো দেখাশোনা করার জন্য। হুম মানে ওর যে আত্মীয় স্বজনেরা ছিল, হুম তারা কিন্তু তখন তাকে সেইভাবে দেখাশোনা করতো না। হুম। আপনারা কি প্রতিবেশী? হুম? আপনারা প্রতিবেশী না নিকট আত্মীয়? না, মানে নিকট আত্মীয় বলতে
লতায় পাতায় সম্পর্ক হয়। বেশ আত্মীয়, হ্যাঁ। হুম। মানে আমি ওর জেঠু হই আচ্ছা বাচ্চাটার। আচ্ছা। হুম মানে নিজের না, আমার বাচ্চাটির প্রশ্ন বয়স কত? হচ্ছে, আমি প্রশ্ন হুম। তুলেছিলাম যে রক্ত সম্পর্কটাই কি সবকিছু, না আচ্ছা আচ্ছা, বলছি রক্ত ছাড়াও বাচ্চাটির অন্য বয়স একটা কত? সম্পর্ক হতে পারে? বাচ্চাটির বয়স কত? বাচ্চাটির বয়স হবে 11+। 11+। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। প্রশ্নটা একটু জটিলও এবং হুম। ঘটনাটাও একটু জটিল। হুম। বাচ্চাটিকে কি তারা অ্যাডপ্ট করতে পারেন? হ্যাঁ। উনি বারবারই প্রশ্ন করছেন যে রক্তের সম্পর্ক কি শেষ? কথা বলে নাকি আবেগের সম্পর্কেও জায়গা আছে? আমরা কিন্তু জানি যে আইনের কাছে আবেগের কোনো দাম নেই। তো শুধুই সে তথ্য প্রমাণের উপর একটা দাঁড়িয়ে থাকে আর কি। এখানে আবেগ আর বাচ্চাটি নিরাপত্তা। এবার বাচ্চাটি মেল না ফিমেল সেটা আমার মেয়ে জানা বলল, হলো না। মেয়ে বলল, মেয়ে। হ্যাঁ। ওকে, বাচ্চাটি অ্যাডাপশনের জন্য ওনারা ডিস্ট্রিক্ট জাজের কাছে আপিল করতেই পারেন যে বাচ্চাটিকে আমি দত্তক নিতে চাই এবং আমি আমার পরিচয়ে তাকে বড় করতে চাই। সেখানে মায়ের কিন্তু সাক্ষী নেওয়া হবে, এবং অনুমতিও কি নেওয়া হবে? অনুমতি নেওয়া হবে। মেয়েটির মা যদি বলেন যে আমি ওকে সুরক্ষা দিয়ে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে বড় করতে অক্ষম, ওনারা যদি দত্তক নিতে চান তাহলে আমার কোনো অসুবিধা নেই। এবং এখানে বাচ্চাটি বড়, যদি 4 বছর বয়সে হতো বা 2 বছর বয়সে হতো তাহলে সেটা আরো সুবিধাজনক হতো। হুম। এখানে বাচ্চাটির সাক্ষ্যও নেওয়া হবে। আচ্ছা। যেহেতু বাচ্চাটি মেয়ে, হুম। ফিমেল চাইল্ড, তার আরো চাইল্ড হলে কি নেওয়া হতো না? নেওয়া হতো, কিন্তু সেটা এতটা জটিল হতো না। যেহেতু ফিমেল চাইল্ড এবং মানুষের উদ্দেশ্য বোঝা খুব মুশকিল, আইনের অন্তত ক্ষেত্রে। তাই ধারণা। হ্যাঁ, আইনের তাই ধারণা যে একটি মেয়েকে তারা দত্তক নিয়ে তারা তাকে কিভাবে রাখবে, কিভাবে ট্রিট করবে। তো এখানে আরো অনেকগুলি ফ্যাক্টর আছে। মেয়ে তো সেখানে ওই ভদ্রলোককে কিন্তু বিবাহিত হতেই হবে। উনি, ওনার যদি ওয়াইফ ওনার সঙ্গে না থাকেন তাহলে উনি পাবেন না। এবং 25 বছরের বয়সের ডিফারেন্স ছেলে হলে বোধহয় পেতেন। হ্যাঁ, হুম। ছেলে হলে পেতেন। 25 বছরের এই বাচ্চাটির সঙ্গে ওনার বয়সের এই ফারাক। পার্থক্যটা থাকতে হবে। 25 বছরের ফারাক থাকতে হবে। আচ্ছা। আর হচ্ছে ওনার স্ত্রী অবশ্যই উপস্থিত থাকতে হবে, মানে ওনার সঙ্গে থাকতে হবে, তবে গিয়ে উনি এই অ্যাডাপশনটা ফাইল করতে পারবেন। এবার পাবেন না সেটা তো আরো অনেক ডকুমেন্টস, আরো অনেক সাক্ষী বিচারের ব্যবস্থার মধ্যে পড়ে, কিন্তু উনি এটা দাবি করতে পারেন, চাইতে পারেন। বেশ, হ্যাঁ, আমরা একটা আলোচনায় ছিলাম, সেই আলোচনাটা বেশ জটিল জায়গায় গিয়েছিল। সেটা যদি আপনি শেষ করেন ফোনটা আসার আগে। আমরা আলোচনা করছিলাম যে এই যে বাচ্চাদের বলছি, এই যে আমাদের যে ডিভোর্স হচ্ছে এত ইয়ের মধ্যে, যে কিভাবে এইটা লজ করা যায়। যে ধরুন আমি বিবাহিত, আমি কোর্ট বারবার বলছে যে রিকনসাইল করো এবং সম্পর্কটা যাতে থাকে সেই চেষ্টা করছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে সম্পর্কটা আমরা রাখতে চাইছি না। সেক্ষেত্রে আদালত কত সময়ের পর এই ডিভোর্সটা দেয়? প্রথমে যে স্টিপুলেট পিরিয়ডটা দেওয়া হয় রিকনসিলেশনের জন্য, তারপরে আবার সাক্ষী নেওয়া হয় অ্যাজ ইউজুয়াল। তাতেও যদি 3 মাস একসাথে থেকেও যদি তারা এসে বলেন যে না, আমরা 15 দিন একসাথে থাকার পরেই আবার অশান্তি চরমে উঠেছিল, আমাদের পক্ষে কিছুতেই সম্ভব না, তখন দুজনের সাক্ষ্য নিয়ে জজ সাহেব তখন সেটাকে গ্রান্ট করেন। বা 3 মাস থাকার পরে অনেকের মত বদলায়, অনেকে আবার একটু সময় চায় কোর্টের কাছে যে আরও 2 মাস আমি চেষ্টা করে দেখতে চাই, বা আমি এক্ষুনি ডিভোর্স সম্পর্কে শিওরিটি পাইনি, আমি আবার 1 মাস আলাদা থেকে দেখতে চাই। আচ্ছা, ধরা যাক একজন ফিরতে চাইছে আর একজন চাইছে না, আদালত কি করবে? কিচ্ছু করতে পারবে না আদালত। মানে জোর করে রাখার রাইট আদালত? জোর করে রাখার রাইটও নেই, আবার জোর করে ডিভোর্স করারও রাইট নেই। যিনি ফেরত পেতে চাইছেন তিনি রেস্টিটিউশন অফ ম্যারেজ ফাইল করতেই পারেন। রেস্টিটিউশন অফ ম্যারেজ মানে আমি আবার একসাথে, আমি আমার ওয়াইফকে ফেরত পেতে চাইছি বা আমি আমার হাজব্যান্ডকে ফেরত পেতে চাইছি, আমি একসাথে থাকতে ইন্টারেস্টেড, কিন্তু তাতেই যদি উনি সাড়া না দেন তাহলেও কোর্ট ইন্টারভেন করে বলতে পারে না যে তোমাকে ছেড়ে দিতেই হবে, আবার থাকতে চাইলেও আলাদা করে দিতে পারে না। এই হচ্ছে ব্যাপার। ওই প্রশ্নটায় যাব, এত ডিভোর্স বাড়ছে কেন, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই এই সময়? আমার মনে হয়, বললাম যে মানুষ অসহিষ্ণুতা খুব বেড়ে গেছে,
ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই। এবং আমরা যদি পুরনো যুগটা দেখি তাহলে সেই সময় আমাদের মা কাকিমারা যা কিছু মেনে নিয়েছেন বা যা কিছু তারা অসম্মানের বলে মনে করেননি, এই যুগে আমরা বা আমাদের নেক্সট জেনারেশন মনে করছে যে সেই সময় সবার সামনে খুব দম্ভ নিয়ে কথা বলা, তখন আমরা সেটাকে পুরুষালী বলতাম, এখন আমরা সেটাকে অহংকারী বলছি। আমরা মনে করছি এই তুমি চুপ করো, এটা এটা বলা অপমানজনক। কেন? আমি কি লেখাপড়া জানি না? বা আমার যদি কি- নাও জানি, হ্যাঁ, আমার বা তো আমার ব্যক্তি সম্মান আছে। আমার তো একটা ব্যক্তি সম্মান আছে, আমাকে জনসমক্ষে এভাবে বলা যায় না। এই এই ব্যাপারগুলো মানুষের মধ্যে সেলফ রেসপেক্ট অনেকটাই বেড়েছে, মানুষ আত্মসচেতন এবং মানুষ আত্মনির্ভরশীল। আগে যে ব্যাপারটা ছিল যে বিয়েটা ভাঙলে যাব কোথায়, সবার আগে যে এই ভয়টা ছিল, এখন মেয়েদের যেহেতু নির্ভরশীলতাটা বাড়ছে, অর্থনৈতিক সঙ্গতি তাদের আছে এবং তারা পৃথিবীটাও এখন অনেক ইজিলি অ্যাভেলেবেল, মোবাইল ফোন আছে, সোশ্যাল মিডিয়া আছে, তো সেইভাবে আর যে আমি কোথায় যাব, হারিয়ে যাব পৃথিবীতে, সেই ভয়টা এখন অনেক কমে গেছে। আমার যদি মনে হচ্ছে যে এই সম্পর্কটা আমি পারছি না আর, আবার উল্টো দিকে চেষ্টার জায়গাটাও অনেক কমে এসছে। আগে একটা মানুষ একটা সম্পর্কে যতখানি এফর্ট দিত, এখন আমার মনে হয় যে এফর্টের জায়গাটাও অনেকটা কমে এসেছে। তো অনেকগুলো রিজন, তার মধ্যে অবশ্যই একটা বড় রিজন হচ্ছে যে মহিলারা আর খুব সহজে মেল ডমিনেন্সটাকে মেনে নিতে চাইছে না। ছেলেরাও কি কোথাও গিয়ে তাদের নিজেদের অধিকার বা ছেলেরাও কি নিজের অধিকার সম্পর্কে অনেক বেশি সচেতন হয়ে উঠছে? যে অনেকেই আছে, আমরা জানি যে ধরুন বিয়ের পর অনেক মেয়েই চাইছে শাশুড়ির সঙ্গে বা শ্বশুরের সঙ্গে একসঙ্গে থাকবো না, একই বাড়িতে থাকবো না, আমার জন্য একটা আলাদা ফ্ল্যাট দিতে হবে, আমার এই চাই, আমার ওই চাই। আগে যেমন অনেক সময় মেনে নেওয়া হতো, এখন কি ছেলেরাও সেগুলোকে কোথাও গিয়ে কাটিল করছে? করছে। আবার এটাও ঠিক, আমি অনেক ডিভোর্স কেসে এসে আমি কথা বলতে গিয়ে এটা দেখেছি যে এটা শুনতে খুব খারাপ, কিন্তু এটাও অনেক সত্যি যে হয় মেয়ের বাবা মার ইনফ্লুয়েন্স, নয়তো ছেলের বাবা মার ইনফ্লুয়েন্স, এরা ছেলে মেয়েদেরকে এত বেশি করে সংসার শেখাতে যায়, সেখানেই বাধে গন্ডগোল। হয় মেয়ের মা খুব বেশি মতামত দিয়ে ফেলছেন বা ছেলের মা খুব বেশি মতামত দিয়ে ফেলছেন। এবার আমরা এমন একটা যুগে, এমন একটা সময়ে এসে দাঁড়িয়েছি, আমাদের বিবাহটা তো আর ছেলেটির 21 বছর বয়স, মেয়েটির 16 বছর বয়স, তাতে তো আর আটকে নেই। অতএব তারা সবকিছু শুনবে কেন? এই যে নিজেদের ডিসিশন নিজেরা নেব বা নিজেদের ডিসিশন নিজেরা না নিতে পারা, এই জায়গাটা থেকেও কিন্তু অনেক বিরোধ তৈরি হচ্ছে। বিয়ের পর আমার স্ত্রী বললেন যে আমি তোমার বাবা মায়ের সঙ্গে থাকবো না, আমি আলাদা থাকবো। এই শুধুমাত্র এই জায়গায় আমি আমার বাবা মাকে ভালোবাসি, তাদেরকে ছেড়ে আমি থাকবো না। আমি অনেকবার বোঝানোর চেষ্টা করলাম, পারলাম না, আমি ফেলিওর হলাম, আমাকে প্রেশার দেওয়া শুরু হলো যাতে আমি আলাদা থাকি। এই নিরিখে মানে এই ঘটনাচক্রে মামলা হয় ডিভোর্সের? ডিভোর্সের মামলার তো ঠিক এটা গ্রাউন্ড নয়, কিন্তু ডিভোর্সের মামলা কি আদৌ কোনো গ্রাউন্ড? মানে আমি বলছি যে অনেক মেন্টাল ক্রুয়েলটিটা গ্রাউন্ড হতে পারে। হ্যাঁ, মেন্টাল ক্রুয়েলটি হতে পারে, মেন্টাল অ্যাগনি হতে পারে, আমাকে প্রচন্ড মেন্টাল প্রেশার দেওয়া হচ্ছে, টর্চার করা হচ্ছে, সেটা গ্রাউন্ড হতে পারে। কিন্তু মেয়েটি আমার বাবা মার সাথে থাকতে এটাও তো আমার কাছে চাইছে না, একটা মেন্টাল অ্যাগনি হতে পারে। আমি আমার বয়স্ক বাবা মাকে ছাড়তে চাইছি না। মেয়েটি তো তার বাবা মাকে ছেড়ে এসেছে। আমি দুটো বাড়ি আলাদা থাকলেই যদি আমার বাবা মা ডিপ্রাইভড হয়ে যায়, তাহলে মেয়েটির বাবা মা যাবে কোথায়? এখন তো মেয়েরাও সিঙ্গেল চাইল্ড হয়, সে তো কই নিজের মেয়েকে আটকে রাখতে চাইছে না। না, এইটা যদি এই গ্রাউন্ডে যদি মামলা হয়, সেই মামলা কি সে করতে পারে? মানে না, এই গ্রাউন্ডে মামলা হবে না, কিন্তু মেন্টাল ক্রুয়েলটি হলে, মানে আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করলে মামলা হতে পারে। হ্যাঁ। আমার মাকে সে অসম্মান করছে, বা আমার আমার মাকে- পারিবারিক ভাবে সে আমাকে হ্যাঁ, যে আমার ফ্যামিলির মধ্যে সে ক্রুয়েলটি, বা আমার মাকে হয়তো গার্হস্থ্য এমন হিংসার কথা শিকার বলেছে, করতে হ্যাঁ, হচ্ছে। এমন কথা বলেছে যে তিনি অসুস্থ হয়ে গেছেন, বা তার একটা বড় সড়ই ঘটনা ঘটে গেছে, এই ঝগড়াঝাটি অশান্তিতে তার প্রেশার বেড়ে গিয়ে একটা স্ট্রোক হয়ে গেছে, সেইগুলো হতে পারে। কিন্তু
সে থাকতে চাইছে না বলে মামলা হবে না। আচ্ছা, ধরুন আমার স্ত্রী আগে একটু অন্য পেশায় ছিলেন, আমি হুম। তাকে সেরকম ভাবে, বা আমার স্বামী তাকে আমি সেরকম ভাবে দেখেই বিয়ে করেছি। হুম, বিয়ের পর তিনি এমন একটি পেশা বেছে নিয়েছেন হুম, যে পেশাটা আমি আগে জানলে তাকে বিয়ে করতাম না। হুম। এটা নিয়ে একটা নিত্য অশান্তি, সেখান থেকে একটা মন কষাকষি, এই সব গ্রাউন্ড থেকে ডিভোর্স হয়। ওটাও আবার ওই ডোমেস্টিক ভায়োলেশনস। কেন, আমি আগে গান গাইতাম, কাল আমি বুটিক খুলে ফেললাম, সেটি আমার হাজবেন্ডের পছন্দ না, কিন্তু সেটা তো সামাজিকভাবে বহির্ভূত কোনো প্রফেশন নয়, হুম, সেটা হয়তো তার পছন্দ হচ্ছে না। হ্যাঁ, সেটার জন্য কাউন্সেলিং করা যেতে পারে, সেটার জন্য আমরা অনেক চেষ্টা করতে পারি, আমরা মিউচুয়াল ভাবে আমরা কাপল কাউন্সেলিং করাতে পারি। কিন্তু উনি যদি এটা একটা নার্সিসিস্ট অ্যাটিটিউড দিয়ে দেখেন যে যেহেতু প্রথমে সে গান গাইতো এবং আজকে তার এই কাজটা আমার পছন্দ হচ্ছে না, তাহলে আমি তাকে ছেড়ে দিতে চাইছি, সেটা ঠিক না। সেটা সেটা সেই চাওয়াটাই ঠিক না। কারণ আমি যখন আজকে কাউকে বিবাহ করেছি, তাকে একটা সম্পূর্ণ মানুষ দেখে বিবাহ করলাম, কালকে তার হার্ট অ্যাটাক হয়ে গেল বা সে কালকে প্যারালাইজড হয়ে গেল, তাহলে আমি বললাম যে না, সে যদি আগের থেকে প্যারালাইজড হতো তাহলে আমি তাকে বিবাহ করতাম না। তা তো হয় না, কনস্ট্যান্ট চেঞ্জিংটা তো লাইফের একটা পার্ট, সেটা তো মেনে নিতে হবে। বেশ, বেশ সুন্দর আলোচনা এগোচ্ছে। বেশ কিছু পরিস্থিতির কথা মাথায় আসছে, সেগুলো একটা একটা করে জানতে চাইবো হুম। আপনার কাছে। হুম। যে ধরুন একটি শিশু, হুম। সে মায়ের কাছে থাকে, কাস্টাডি মা পেয়েছে, হুম। আদালতের রায় আছে যে বাবাকে দেখতে দিতে হবে সপ্তাহে, Visitations. ভিজিটেশন, সেটাও আলাদা করে ফাইল করে হুম, নিশ্চয়ই হুম। পেতে হয়। হুম। বাবা মা ভিজিটেশন ফাইল করেছেন এবং পেয়েওছেন। হুম। আদালত বলেছে যে এই যে কতদিন দেখা করবে, হুম। কতটা সময় শিশু থাকবে বাবার কাছে, হুম। এটা কি আদালত ঠিক করে দেয় না এটা মা ঠিক করেন? আদালত আচ্ছা, যে কোন দিন কোন সময় সে বাবার সাথে বেরোবে, কতটা সময় থাকবে, সেটা আদালত কিসের ঠিক ভিত্তিতে করে। ঠিক হয়? মানে বাবার আদালত পেশা। কাউকে বললো রোজ, কাউকে বললো সপ্তাহে দুদিনও থাকবে, এটা রোজ কিসের? সাধারণত ভিজিটেশনটা কেউই পায় না। কারণ ভিজিটেশন বাচ্চাকে নিয়ে চলে আসার পরে রোজ তো ভিজিটেশন পায় না। এবার উইকলি 2 days পেলো বা মান্থলি 3 days পেলো, যেরকম বাবা চাইবেন, বাবা যখন ফাইল করবেন তখন তিনি তার অ্যাভেলেবিলিটি, তার সময়, সেগুলো তিনি মেনশন করেই দেবেন। সেটার ওপরেই বিচার বিবেচনা করে একটা ভিজিটেশন ডেট অ্যান্ড টাইম ফিক্সড হয়। সেই ভিজিটেশন ডেট অ্যান্ড টাইম যদি মা না মানেন পরবর্তীতে, বাবা মামলা করতে পারেন? বাবা তো তখনই ভিজিটেশনের জন্য অ্যাপিয়ার করে উনি ওটার এগেনস্টে বলতেই পারেন যে আমাকে এই যে দিনগুলোতে ভিজিটেশন দেওয়া হচ্ছে না, উনি আবার অভিযোগ জানাতে পারেন। তার জন্য মামলা হয়? হুম, হুম। আলাদা করে মামলা করতে? আলাদা করে না, ওই ভিজিটেশনের মধ্যেই, ভিজিটেশন রাইটস, ওই ডিভোর্সের মামলার মধ্যেই উনি পিটিশন করে বলবেন যে আমাকে আবার দেখা করতে দেওয়া হচ্ছে না। আচ্ছা, হুম। একজন লয়ার হিসেবে ডিভোর্স নিয়ে এতদিন কাজ করার, সম্পর্কে নানা ওঠাপড়া আপনি দেখেছেন, সেক্ষেত্রে খুব মধ্যবিত্ত বাড়িতে বিয়েটা যেমন খরচ সাপেক্ষ, হুম। ডিভোর্সও কি খুব খরচ সাপেক্ষ? খুব না হলেও বেশ কিছুটা খরচ সাপেক্ষ। কারণ ডিভোর্সের ফাইলিংয়ের কস্ট, ডে টু ডে হিয়ারিং, এবার সেই মামলা যতদিন চলবে সেটার তো একটা কস্ট আছেই। খুব না হলেও খরচ সাপেক্ষ। আচ্ছা, তাহলে যারা প্রান্তিক অঞ্চলে বাস করেন, যারা সেইভাবে আর্থিকভাবে সঙ্গতি নেই, অথচ তাদের জীবনে ডিভোর্সটা প্রয়োজন তাকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য, তাকে সরকারিভাবে তারা উকিল পান। আচ্ছা, তিনি কি করবেন? তার কি কি? সেটা অবশ্যই মহিলাদের জন্য, সেটা মহিলাদের জন্যই প্রযোজ্য। তিনি এখানেও পুরুষরা সেই সুযোগ পান না? না, মানে এমন একটা আইন বানিয়েছেন আপনারা, সব দিক থেকেই আমাদের পুরুষ লিসনাররা কি ভাববেন? সেখানে মহিলারা পান। সেখানে বেশ কিছু বিধি আছে আর কি, যে তাকে বিপিএল, বিলো পভার্টি লেভেলে বিলং করতে হবে, বা তিনি আর্থিকভাবে সঙ্গত নন, তিনি একেবারেই সেই মামলাটি চালাতে পাচ্ছেন না, সেই মর্মে তাকে একটি অ্যাপ্লিকেশন তিনি বার কাউন্সিলে দেবেন। বারে দেওয়ার পরে তার জন্য একটি লয়ার অ্যাপয়েন্টেড হবে, সেটা তিনি সরকারি খরচে, মানে বিনা খরচে, তার দিক থেকে বিনা খরচে সরকারি উকিল তিনি পাবেন। বেশ, আমরা একদম প্রথমে একজনের ফোন পেয়েছিলাম, অনিমেষ বাবু। তিনি প্রশ্ন করেছিলেন যে পরকীয়া এখন সমস্ত কিছু ভেঙে দিচ্ছে, পরকীয়ার জন্য কোনো আইন আছে কিনা? ওই যে বলেছিলাম, পরকীয়া প্রমাণ করাটাই এখন
আমরা না মানে আইন কি বলছে? মানসিকভাবে একজন আমরা যদি খুবই একজন যদি আরেকজনের সঙ্গে কোথাও বেড়াতে চলে যায়, কয়েক রাত্রি থাকে, সেটাকে পরকীয়া বলছে না। মানে আইনের কাছে পরকীয়ার ডেফিনিশনটা কি? কোনো ডেফিনিশন আদৌ আছে? পরকীয়ার ডেফিনেশনটা যদি সেক্স পর্যন্ত ব্যাপারটা গড়ায় তাহলে আমরা সেটাকে ধরে নিতে পারি, কিন্তু তার তার আগে প্রমাণ দিতে পর্যন্ত বন্ধুত্ব সেটা। আচ্ছা। এবার আমরা না একটা অদ্ভুত অর্থোডক্স আর একটা মানে অর্থোডক্সের মিশেলের মধ্যে দিয়ে যাই আর কি। মানে তোমার বিয়ে হয়ে গেছে, অতএব তুমি কোনো পুরুষের সঙ্গে কথা বলতে পারবে না। তুমি হেসে কথা বললে কেন? রাত্রি 11টায় তোমার কোনো পুরুষ বন্ধু ফোন করলো কেন? হ্যাঁ, তো এইরকম অনেকগুলো ট্যাবু আছে। সেইটার বাইরে গিয়েই যদি কোনো একটা ঘটনা হয়, আমরা খুব সহজেই সেটাকে পরকীয়া বলে ফেলতে পারি। আমি এতদিন পর্যন্ত কলেজে পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি, বিয়ের আগে এতদিন প্র্যাকটিস করেছি। আজ আমি বিবাহিত বলে কাল আমি আমার একটা পুরুষ বন্ধুর সাথে সিনেমা দেখতে যেতে পারবো না? যদি যাই তার সাথে আমার একটাই কমন টপিক এখনো মিল আছে, যে আমরা দুজনেই এই একই ধরনের সিনেমা দেখতে ভালোবাসি। তাহলে কি সেটা পরকীয়া? এবার এই যে একটা সোশ্যাল ট্যাবু এবং এই অর্থোডক্স মেন্টালিটি যে তুমি বিবাহিত, এবং অদ্ভুত ব্যাপার, এই বিবাহিত ব্যাপারটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে যতখানি আঁটো পুরুষের ক্ষেত্রে কিন্তু তা না। মানে পুরুষ বিয়ে করে পরের দিনই আড্ডা দিতে পারে, কিন্তু মহিলা বিয়ে করেই পরের দিন আবার তার নিজের জায়গায় ফিরে গিয়ে আড্ডা দিতে পারে না। তখন তার কাছে একটা সংসার, তো সংসারটা তো শুধুমাত্র পুরুষের হয়, মানে নারীর নয়, সংসারটা তো দুজনের। দেবে একটি নারী তার বিয়ের পূর্ববর্তী জীবনের জীবনধারার অনেকটা বজায় রাখতে গেলে আমরা তাকে বলে ফেলি যে পরকীয়াতে লিপ্ত। তা সবসময় নাও হতে পারে। আচ্ছা, কিন্তু উপযুক্ত প্রমাণ দিলে হুম, সেটাতে মামলা হতে পারে। অবশ্যই মামলা হতে পারে। এবং শাস্তি কি হয় পরকীয়ার, মানে যদি সে অপরাধী প্রমাণিত হয়? প্রথম কথা হচ্ছে পরকীয়ায় তো ছেলেটিকেই টার্গেট করা হয়, এবং না, অদ্ভুত ব্যাপার, মেয়েটিকেও করা হয়। আমি নিরপেক্ষভাবে জানতে চাইবো। মেয়েটিকে করা হয় ঠিকই, কিন্তু মেয়েটিকে শুধু টার্গেট করলে মেয়েটির তো শাস্তি হয় না। বলা হয় যে আমার ওয়াইফকে ভুল বুঝিয়ে এই মানুষটি ট্র্যাপ করেছেন। আচ্ছা। অদ্ভুত, এই জায়গাটি অদ্ভুত। এবং এবং ওয়াইফের তো সেখানে একটা ভার্জন আছে নিশ্চয়ই। তিনি যদি বলেন না, আমাকে ভুল বোঝানো হয়নি, আমি পছন্দ করি তাই বেরিয়ে এসেছি বা তার সঙ্গে থাকছি, আমরা এগুলো এরকমও প্রচুর ভিডিও এখন দেখতে পাই, সেক্ষেত্রে শাস্তির প্রভিশন আছে কোনো? সবার আগে তিনি যেটা করেন সেটি হচ্ছে নিজের ডিভোর্সটি ফাইল করে ফেলেন। ও, তখনই ওই অপরাধ থেকে তিনি মুক্তি পেয়ে যান। সবার আগে তিনি যেটা করেন যে ডিভোর্সটি ফাইল করে ফেলেন, যে ওই সম্পর্কটাতে আমি আর পেরে উঠছিলাম না এবং তাই আমি আমার মনের মতো মানুষের সঙ্গে বেরিয়ে গেছি। বেশ, যে প্রশ্নটা না করে এই অনুষ্ঠান শেষ করতে চাইছি না, সেটা বেশ আবেগেরই প্রশ্ন। আমি জানি না আদালতের চোখে এর কোনো দাম আছে কিনা, তবু এই প্রশ্নটি অনেকের মনেই থাকে। একজন মানুষকে আর ভালোবাসতে পারছি না, কোনো পরকীয়ার দিকে যাচ্ছি না, একজন মানুষকে এমনি আর ভালোবাসতে পারছি না, শুধু এই মর্মে ডিভোর্স ফাইল করা যায়? যায় যে আচ্ছা। এই সম্পর্কটার মধ্যে আর কোনো প্রাণ নেই, আমি আর থাকতে চাইছি না। এবং এটা সব থেকে বেশি দেখা যায় মিউচুয়াল কনসেন্টে, যখন দুটো খুব পরিণত মানুষ হয় এবং দুটো মানুষই বুঝতে শুরু করেন যে এই সম্পর্কটার মধ্যে বিতৃষ্ণা হয়তো নেই, কিন্তু কোনো তৃষ্ণাও বেঁচে নেই। এটা থাকা আর না থাকা সমান। তখন তারা হয়তো কখনো পরিণত অবস্থায় নিজেরা কিছুদিন আলাদা থেকে দেখেন যে সেটাও হচ্ছে কিনা, বা যদি দেখেন যে আলাদা থাকাতেই শান্তি, তখন মিউচুয়াল কনসেন্টেও ডিভোর্সটা হয়। মানে এত পরিণত চিন্তা ভাবনাটা সাধারণত কোর্টে গিয়ে কাদা ছোড়াছুড়ি হয় না। সাধারণত এনারা নিজেরাই খুব পরিষ্কারভাবে, এরকম আমি দেখেছি যে হাজব্যান্ড ওয়াইফ একই সাথে এসছেন এবং তারা একই সাথে বসে সুন্দর চা খেতে খেতে গল্প করলেন এবং ডিভোর্স করে বেরিয়ে গেলেন। হ্যাঁ, ডিভোর্স করে বেরিয়ে গেলেন। এবং অদ্ভুত ব্যাপার, আমি যখন দুজনকে বলছি যে আমি ছেলেটির পক্ষে ছিলাম না, আমি ছিলাম না, বেসিক্যালি ওটা আমার সিনিয়রের মামলা ছিল সেই সময়। তো উনি বলেছিলেন যে এদের মিউচুয়াল হয়ে যাবে, তুই শুধু সাক্ষীটা করিয়ে দিবি। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি জানেন? বললো যে হ্যাঁ, আপনি আমাকে আরেকবার বলে দিন। তো মেয়েটি বলল যে এই তোর ফিস কত নিচ্ছে?
হুম। তো বললো যে না এক্ষুনি তো বললো তুই তো বলেছিলিস যে মিউচুয়ালে তুই তো দুজন লয়ার দেবে। বললো যে হ্যাঁ আমি বলা আছে ওনাকে, আমি একেবারেই দুজনের ধরেই ওটা দেওয়া। না তো দেখ আমি কিন্তু খোঁজ নিয়েছি, এরকম কিন্তু বেশি টাকা পয়সা নষ্ট করিস না। আমি অবাক যে এরা একটু বাদে কোর্টে দাঁড়িয়ে দুজনে, মানে এখনো পর্যন্ত এই মেয়েটি বলছে কিন্তু যে বেশি তুই টাকা পয়সা নষ্ট করিস না। বেশি টাকা পয়সা নষ্ট করিস না। জীবন বড় বিচিত্র। হ্যাঁ। সরকারি চাকুরি যারা করেন হুম। তারা ডিভোর্সকে এত ভয় পান কেন? আজকে লাস্ট প্রশ্ন খুব দ্রুত শুনবো, হাতে বেশি সময় নেই। সরকারি চাকরি যারা করেন তারা মনে এখনো একটা ভয় আছে যে যদি কোনো পুলিশ কেস হয় তাহলে আমার সার্ভিস বুকটাতে রেড দাগ পড়বে। সেই জন্য এই জায়গাটাতেই ওনারা খুব বাঁচিয়ে চলার চেষ্টা করেন। মিউচুয়াল কনসেন্টে কিন্তু সরকারি চাকরিজীবীরা ডিভোর্স দেন, কিন্তু ওই লিগালিটিস কচকচানিতে বা 490 যেতে চায় না, ভয় পান। ভয় পান। আজকে ছিলেন আমাদের সঙ্গে অয়না বন্দ্যোপাধ্যায়। আমরা ছিলাম সম্পর্কের ওঠাপড়া। প্রচুর প্রশ্ন বাকি থেকে গেল, আবারও অন্য একদিন অন্য একজন বা তিনিও হয়তো আসবেন, শুনবো তার কাছ থেকে। আপনারা শুনতে থাকুন 100.1 FM গোল্ড। অবশ্যই আজ আপনাকে অনেক ধন্যবাদ।